স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই ব্যতিক্রম একটি ঘটনা। এমন ঘটনা আমি ইতোপূর্বে খুবই কম বলেছি, আর আশা করব এই ঘটনাটি শুনে আপনাদের অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ, এবং নতুন করে বেশ কিছু বিষয় আমি যেমন জানতে পেরেছি আপনারাও জানতে পারবেন। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি ইতোপূর্বে বেশ কয়েকটি ঘটনা কিন্তু আমাদেরকে পাঠিয়েছিলেন। ওনার নাম মেহেদি হাসান। উনি সংযুক্ত আরব আমিরাতের একটি শহর যার নাম দুবাই, সেই দুবাইয়ের আল নাহদা নামক স্থানে থাকেন। ওনার দেশের বাড়ি নড়াইল জেলার সদর উপজেলার ৪ নং আউরিয়া ইউনিয়নের চিলগাছা রঘুনাথপুর গ্রামে। ঘটনাটি উনি শুনেছেন ওনার ছোট দাদা মরহুম আব্দুল জলিল মোল্লার কাছ থেকে। এই আব্দুল জলিল মোল্লা উনি একজন মসজিদের ইমাম ছিলেন। অল্প কিছুদিন আগে উনি মারা গেছেন। ওনার পূর্বের ঘটনাতে এই যে আব্দুল জলিল মোল্লা যে মারা গেছেন সেই বিষয়টা উল্লেখ আছে, আপনাদের হয়তো বা কারো কারো স্মরণে থাকার কথা। আর যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে আব্দুল ইসমাইল মোল্লা। এই আব্দুল ইসমাইল মোল্লা হচ্ছে ওনার বাবার দাদা। আর এই আব্দুল ইসমাইল মোল্লা উনি ছিলেন পেশায় একজন ধর্মীয় শিক্ষক এবং ইমাম। উনি পাকিস্তানে লেখাপড়া করেছিলেন ওই সময়ে আর কি। তখন তো দেশ ভাগ হয়নি, ভারত ছিল, পাকিস্তান ছিল। তো উনি পাকিস্তানে লেখাপড়া করেছিলেন। খুব এলেমওয়ালা একজন মানুষ ছিলেন আর খুব পরহেজগার মানুষ ছিলেন। অত্র এলাকায় আশেপাশে 10 গ্রামে ওনার খুবই নাম ডাক ছিল। ওনার তো মোল্লা বংশ, তো এলাকায় বিয়ে পড়ানো, জানাজা, দোয়া মাহফিল এই কাজগুলোতে সবসময় এই আব্দুল ইসমাইল মোল্লা সাহেবকে ডাকা হতো। ঘটনা যখন ঘটে সময়টা 1925 কি 30 সাল। ওইখানে খুব নাম কয়েকটা বাজার ছিল, এটা এখনো আছে, এটাকে নাকশি বাজার বলে। আর ওই নাকশি বাজারের ওখানে একটা পাঠশালা পরিচালনা করতেন এই আব্দুল ইসমাইল মোল্লা। আশেপাশে 3-4 গ্রাম থেকে বাচ্চারা আরবি পড়তে আসতো সেখানে। সন্ধ্যার পর কিছু কিছু বাচ্চারা আরবি পড়তে আসতো। সে সমস্ত বাচ্চারা আরবি পড়তে আসতো যারা সকালবেলা বাবার সাথে খেতে কাজ করতো, সকালবেলা আসতে পারতো না। ওরা বিকেলবেলা মাঠের কাজ শেষ করে তারপর মাগরিবের নামাজের পর এই আব্দুল ইসমাইল মোল্লার কাছে আরবি পড়তে আসতেন। এই বাচ্চাগুলো আবার অন্যান্য বাচ্চাদের থেকে একটু বড় ছিল, কারণ সকালবেলা যারা আসতো না তো ছোট ছোট বাচ্চা, ওরা তো আর মাঠের কাজে সহযোগিতা করতে পারে না ওইভাবে, এরা অপেক্ষাকৃত একটু বড়। তো ওইখানে কিন্তু অনেক জিন পড়তে আসতো, বিশেষ করে সন্ধ্যার পরে। কিন্তু উনি বুঝলেও অন্যদেরকে বুঝতে দিতেন না। এসব পড়ে চলে যেত, কয়েক মাস পর তা কখনো আসতো না, এরকম কিন্তু হতো আর কি। কিন্তু ওরা মানুষের বেশে আসলেও এই ইসমাইল মোল্লা হুজুর উনি কিন্তু বুঝতে দিতেন না তাদেরকে যে ওরা যে জিন তারা বুঝতে পেরেছে। কারণ ওরা যদি বুঝে ফেলে যে অন্যরা বুঝে গেছে তাহলে তো ওরা পড়তে আসবে না, ওদের লেখাপড়ার ব্যাঘাত হবে। এই জন্য উনি বিষয়টা চুপ করে যেতেন। এই আব্দুল ইসমাইল মোল্লার একজন জিনের সর্দার বন্ধু ছিল, সেই জিনের নাম ছিল ইসরাফিল। ইসরাফিলের সাথে পরিচয় কিভাবে হয়েছে সেটা শুরুতে না বললেই নয়, কারণ আমাদের এই ঘটনাটি বেশ অবশ্যই মজার হবে আর আপনাদের ভালো লাগবে। এই জন্য কোনো বিষয় আমি স্কিপ করে যেতে চাই না। এই যে আব্দুল ইসমাইল মোল্লা উনি একদিন এশার নামাজের পরে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া শেষ, ঘুমানোর প্রস্তুতি নেবেন। এমন সময় বাইরে থেকে 2জন লোক আসে, লোক এসে ডাকাডাকি করে। উনি বের হয়ে আসেন, জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তারা সালাম দেন, উনি উত্তর নেন, বলে যে এই একটা পাশের গ্রামে যেতে হবে, গ্রামের নাম হলো বেদভিটা, সেখানে একটা বিয়ে পড়াতে হবে। উনি বলেন যে এত রাত্রে বিয়ে পড়াতে হবে, রাতের বেলা বিয়ে কেন? বলেন যে কোনো কারণে আসলে সময়টা এইভাবে নির্ধারিত হয়ে গেছে, আপনাকে একটু যেতে হবে কষ্ট করে। উনি তাদেরকে চিনতেন, যেহেতু রাতের বেলা একা একা যাবেন। তো এই আব্দুল ইসমাইল মোল্লার একজন বন্ধু ছিল, তার নাম হলো মোমরেজ ফকির, ওনার বংশ ফকির আর কি। তো এই মোমরেজ ফকিরকে সাথে নিয়ে ওনারা বের হন। রাতের বেলা বের হওয়ার সময় সাধারণত হাতে লাঠি নিয়ে বের হতেন, কারণ রাতের বেলা শেয়াল, কুকুর, সাপ অনেক সময় পথে চলে আসতে পারে, তাদেরকে ভয় দেখানোর জন্য লাঠিটা নিয়ে বের হতে হয় রাতের বেলা। হাতে হারিকেন ছিল 2জনের কাছে। তো ওনারা সেইখানে যান, বিয়ে শাদী পড়ান, সেখানে খাওয়া দাওয়া করে আবার যদিও তারা খাওয়া দাওয়া করেছিলেন, তারপর তাদের জোড়াজুড়িতে হালকা পাতলা খাওয়া দাওয়া করেন। তারপর ওখান থেকে বের হতে হতে বেশ রাত হয়ে যায়, রাত 11টা, 11:30 বা এরকম আরও বেশি সময় হয়ে যেতে পারে কি।
তো ওনাদের এই যে রঘুনাথপুর গ্রাম, এই রঘুনাথপুর গ্রামের কিন্তু উত্তর সাইডে মানে জনমানব বেশি আর কি, আর দক্ষিণ সাইডে ওই সময় বেশ জঙ্গল ছিল। আর রঘুনাথপুর গ্রাম বেশ বড়, আমাকে জানিয়েছে যে এখনো সেখানে প্রায় 2200 ভোটার রয়েছে এই রঘুনাথপুর গ্রামে বা এই ইউনিয়নে আর কি, এরকম বলেছেন আর কি। তো যাই হোক, ওই যে দক্ষিণ সাইড দিয়ে আসতেছিলেন তো ওই সাইডে কিন্তু বেশ জঙ্গল ছিল ওই সময়ও। শোনা যায় যে ওই সময় নাকি ওই জঙ্গলে মাঝে মাঝে বাঘের উপদ্রবও শুরু হতো। কোনো কোনো সময় জঙ্গল থেকে লোকালয়ে বাঘ চলে আসতো, এই ধরনের ঘটনা ঘটতো। ওই সময়ের বাস্তবতা তো বুঝতে পারেন, ব্রিটিশ পিরিয়ড তখন। তো ওনারা যখন ফিরছিলেন ওই জঙ্গল সাইড দিয়ে আসছিলেন, হঠাৎ করে দেখেন রাস্তার মাঝখানে একটা সাদা সাপ। সাপটাতে খুব বড় তা না, আবার খুব ছোট তা না, মাঝারি আকৃতির, একটু মোটা সোটা, চোখগুলো জল জল করছে, ধপধপে সাদা। তো ইসমাইল মোল্লা হুজুরের সাথে থাকা তার যে বন্ধু মুন্নুস ফকির, উনি কি করেছেন, ওনার হাতে লাঠি নিয়ে তেড়ে গিয়েছেন সাপটাকে মারবেন। ইসমাইল মোল্লা হুজুর উনি এবার দৌড় দিয়ে সেটা ধরেছেন, তার হাত ধরেছেন যে এই কি করো করো, এইটা এদের কেউ কাজ হলো, খবরদার এই কাজ করো না। বলে যে এই যে সাপ যদি আক্রমণ করে আমাদেরকে, বলে না এটা আক্রমণ করবে না, তুমি জানো না রাতের বেলা এইভাবে সাপ মারতে হয় না, আর এই টাইপের সাপ কখনো দেখছো? কত সুন্দর সাদা একটা সাপ, এটা আমার মনে হচ্ছে সাপ না, তুমি অপেক্ষা করো, দেখি আমি এটার কি করা যায়। তো উনি এখানে দাঁড়িয়ে বেশ কিছু দোয়া দুরুদ পড়েন। দোয়া দুরুদ পড়ার পরে কিছু একটা বলেন ওই সাপের উদ্দেশ্যে। তখন সাপটা আস্তে করে ওখান থেকে চলে যায়। একটু আগে সাপ ওখান থেকে নড়াচড়া করতে পারছিল না, মানে ওখান থেকে যে চলে যাবে সেই সুযোগটা পাচ্ছিল না। উনি দোয়া দুরুদ পড়েন এবং কিছু কথা বলার পরে সাপটা চলে যেতে সক্ষম হয়। তারপর স্বাভাবিকভাবে চলে আসেন বাসায়। এর কয়েকদিন পরে ইসমাইল মোল্লা হুজুর উনি ঘুমিয়ে আছেন, রাত তখন আনুমানিক 12টারও বেশি বাজে। বাইরে থেকে ওনাকে ডাকছে, ইসমাইল হুজুর, ইসমাইল হুজুর, এভাবে ডাকছে। উনি চিন্তা করেন এত রাত্রে কে আসলো, কারো কোনো সমস্যা হলো কিনা। মাঝে মাঝে ওই যে জানাজার একটা সময় পড়ে যেত অনেক রাতের বেলা কোনো কারণে, এভাবে কিন্তু অনেকে ডাকতে আসতো। আর অনেক সময় কিছু মানুষ হঠাৎ অসুস্থ হয়ে যেত, ঝাড়ফুঁক করার জন্য ওনাকে ডাকতে আসতেন আর কি, এরকম সমস্যা হতো। তো উনি উঠেছেন কারো কোনো সমস্যা হয়েছে বলে মনে করে। উনি বাইরে গিয়ে দেখেন যে স্বাভাবিক মানুষের আকৃতির একজন মানুষ, সাদা জুব্বা পরা, চেহারা সুরত মাশাআল্লাহ ভালো, মধ্যবয়স্ক একজন লোক, বয়স 45-50 এরকম হবে আর কি, এরকম একটা বয়স। তো উনি দাঁড়িয়ে আছেন। তো উনি দাঁড়িয়ে থাকার পর ওনাকে দেখে কিন্তু ইসমাইল মোল্লা হুজুর চিনিয়েন না। বলছেন যে জনাব, আপনাকে তো আসলে চিনতে পারছি না, আপনার বাড়ি কোথায়, কোন গ্রামে, আমার কাছে কেন এসেছেন? তখন ওই ব্যক্তিটি বলে ওঠেন যে হুজুর, আমাকে আপনি চিনবেন না, আমার নাম ইসরাফিল, আমি আপনার সাথে দেখা করতে আসছি, ধন্যবাদ জানাতে আসছি। বলতে এত রাতে আপনি ধন্যবাদ জানাতে আসছেন, আপনি দিনের বেলা আসতে পারতেন। তখন উনি বলেন যে আমরা তো আসলে দিনের বেলা এরকম আলোতে চলাফেরা করতে পারি না, খুব অসুবিধা হয়, এই জন্য রাতের বেলা আসছি। উনি বলছেন যে দিনের বেলা চলাফেরা করতে পারেন না মানে? এই কথা বলতে বলতেই ওই যে যিনি আসছেন ইসরাফিল, উনি ওর ডান হাত আগে মানে সামনের দিকে বাড়িয়ে দেন। দেখেন যে ডান হাতে একটা ব্যাগের মতো কিছু একটা, ওর ভেতর থেকে সুন্দর সুঘ্রাণ আসছে। তো ইসমাইল মোল্লা হুজুর উনি বলছেন যে এটা কি? তখন ওই ইসরাফিল বলছেন যে এটা হচ্ছে আপনার জন্য আমার পরিবারের তরফ থেকে উপহার। মানে উপহার কেন? আমি তো আপনাকে কখনো দেখি নাই, আপনাকে তো কখনো উপকার করেছি বলে তো আমার মনেও পড়ে না। তখন ওনার পরিচয় দেন যে হুজুর, আমি আসলে জিন, আমার যে গোত্র, আমি আমার গোত্রের প্রধান। আর কয়েকদিন আগে এই যে আপনি রাতের বেলা একটা সাদা সাপ দেখেছিলেন, আপনার সাথে থাকা আপনার বন্ধু লাঠি নিয়ে তো সেই সাপটাকে মারতে উদ্যত হয়েছিল, আপনি সেটাকে থামিয়েছিলেন। ওই সময় আপনাদের সামনে পড়ে যাওয়ার কারণে ওই সাপটি ওইখান থেকে চলে যেতে পারছিল না। আপনি দোয়া দুরুদ পড়েছিলেন, যার কারণে ও এখান থেকে চলে যেতে সক্ষম হয়। আর ওই যে সাপ, ওই সাপটি ছিল আমারই একমাত্র ছেলে। ও খুব আমলওয়ালা হয়ে গড়ে উঠছে, ওকে ওইভাবেই আমি তৈরি করছিলাম। আমার গোত্রের অন্যান্য জিনদের কাছেও সে খুব প্রিয়। হঠাৎ করে ওর সামনে পড়ে যাওয়ার কারণে ও এখান থেকে নড়াচড়া করতে পারছিল না, আর ওর রূপ পরিবর্তন করে অদৃশ্য হতে পারছিল না। আপনার
আল্লাহর অশেষ রহমতে যে জ্ঞান দিয়েছেন সেটা প্রয়োগ করার কারণে আল্লাহর রহমতে ওইখান থেকে চলে যেতে সক্ষম হয় আর ও বেঁচে যায়। এজন্য আমরা সবাই, আমার গোত্র, আমি, আমার ছেলে এবং আমার পরিবার সবাই আপনার কাছে কৃতজ্ঞ এবং বলতে পারেন যে পুরো গোত্র তরফ থেকেই আপনার জন্য এই উপহারটি আমি এনেছি, এটা গ্রহণ করুন। তো জিজ্ঞেস করে বলি কি আছে, বলে এখানে কিছু মিষ্টি এবং ফলমূল রয়েছে। তো ইসমাইল হুজুর খুশি মনে সেটা গ্রহণ করেন এবং বলেন যে আপনি আমার একমাত্র ছেলের জীবন বাঁচিয়েছেন, আমি আপনার বন্ধু হয়ে সবসময় থাকতে চাই, আপনি কি আমার বন্ধুত্ব গ্রহণ করবেন? তো ইসমাইল হুজুর হেসে বলেন যে জি অবশ্যই, আমি আপনার বন্ধুত্ব গ্রহণ করলাম, আসেন আমার ঘরে আসেন। বলে যে না, আমরা এখন ঘরে যেতে পারি না, অন্য কোনো সময় এসে আপনার সাথে ইনশাল্লাহ কথা বলবো। তখন আবার সালাম কালাম দিয়ে ওখান থেকে ইসরাফিল যে জিন উনি বিদায় নিয়ে চলে যান। এটা ছিল মূলত ওই ইসরাফিল জিনের সাথে তার বন্ধুত্ব হওয়ার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট। মূল ঘটনাতে প্রিয় লিসেনার্স এখনো যাই নাই। এবার আসেন মূল ঘটনাতে চাই। ওই যে বলেছিলাম মাগরিবের পর কিছু বাচ্চারা আসতো পড়তে, তো ওই জায়গাতে আর একটা বাচ্চা আসতো, যে বাচ্চা তার নাম বলেছিল হামজা। ইসমাইল হুজুর কিন্তু জানতেন যে এই হামজা আসলে মানুষ না, জিন, কিন্তু কোনোভাবেই হামজাকে বুঝতে দেননি তিনি যে উনি এই বিষয়টি বুঝতে পেরেছেন। রেগুলার লেখাপড়া করতে আসতো, হামজার মেধাও অনেক ভালো ছিল। একবার কি হলো, একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, কয়েক মাস চলে যায়, হামজা আর আসে না। ইসমাইল হুজুর উনি চিন্তায় পড়ে যান যে আসলে আমার কোনো কথাই ওকে বুঝতে পারলো যে আমি জি আমি বুঝে ফেলেছি। হ্যাঁ, বাচ্চাটার তো লেখাপড়ার ক্ষতি হলো। উনি খুব চিন্তিত হয়ে যান যে এমনটা কেন হলো, কেন আসছে না, কোনো সমস্যা হলো কিনা, কোনো বিপদ আপদ হলো কিনা। উনি ওর জন্য মনে মনে খুব উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে সময় কাটাচ্ছিলেন যে কেন ছেলেটা আসছে না। প্রায় 3 মাস পর এক মাগরিবের নামাজের পরপর হামজা আসে। আসার পরে তখন ইসমাইল হুজুর বলে, হামজা আজকে পড়ার পর তোমার সাথে আমার কথা আছে, এশার নামাজের পর তুমি একটু থাকবা, আমি তোমার সাথে কথা বলবো। তখন হামজা বলে, জি হুজুর অবশ্যই, তবে আমি বেশি সময় দিতে পারবো না, আমার বাবা খুবই অসুস্থ, আমার পরিবারে অনেক জরুরি কাজ আছে, যা কথা বলার একটু তাড়াতাড়ি বলতে হবে। তখন বলে যে হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমি খুব বেশি সময় নিয়ে রাখবো না। এশার নামাজের পরে হামজাকে এক পাশে ডেকে নিয়ে বলেন যে হামজা, আসলে আমি কিন্তু অনেক আগে থেকেই জানতাম যে তুমি মানুষ নও, তুমি জিন, কিন্তু আমি বুঝতে দেইনি কখনো। যদি তুমি না আসো লেখাপড়ার ক্ষতি হয়, কিন্তু আমাকে বলবা যে তুমি এতদিন কেন আসো নাই। হামজা বলতে চায় না, বলে যে আমার বাবা খুব অসুস্থ আর আমার পরিবারে একটা সমস্যা হয়েছে এবং গোত্রেও সমস্যা হয়েছে, যার কারণে আমি আসতে পারছি না। তখন বলে কি সমস্যা বলো। বলে যে এই সমস্যা জেনে আপনি কি করবেন, আমরা জিন হয়েই সেই সমস্যার সমাধান করতে পারছি না, আপনি কিভাবে এই সমস্যার সমাধান করতে পারবেন, এই সমস্যা তো আপনার আয়ত্তের বাইরে। তখনই বলেন তারপরও বলো, কারণ আমার তো বেশ কয়েকজন জিন বন্ধু বান্ধব আছে, দেখি কোনো আলোচনা করে যদি সমস্যার সমাধান করতে পারি। তখন কোনো মানুষকে না বলার শর্তে হামজা ঘটনাটি বলে এবং বলে যে মানুষের মধ্যে যেমন বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কোন্দল থাকে, মারামারি হয়, খুনাখুনি হয়, জিনদের মধ্যেও এরকম সমস্যা রয়েছে, তারাও আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন সমস্যায় লিপ্ত থাকে। এই হামজার বাবা উনি হচ্ছে উনার গোত্রের প্রধান, উনার গোত্রের সর্দার, কিন্তু ওই গোত্রে আরেকজন আছে যে সর্দার হতে চায়, কিন্তু সে খুবই দুষ্টু প্রকৃতির এবং ব্ল্যাক ম্যাজিক জানে। সে খুব একটা বাজে টাইপের কাজ করে তার বাবাকে অসুস্থ করে ফেলেছে, তার বাবা এখন মৃত্যুসজ্জায়। আর যে কাজটি করেছে, এই কাজটি যেহেতু মূলত এটা ইসমাইল মোল্লা হুজুরের আয়াত্তের বাইরে, এই জন্য হামজা বিষয়টি বলতে চাচ্ছিল না এবং বলে যে আমার বাবার জন্য দোয়া করবেন, আর যদি কিছু করতে পারেন তো আপনি আপনার বন্ধু জিনদের সহায়তায় আপনি চেষ্টা করবেন, তাহলে আমরা, আমার পরিবার এবং আমাদের গোত্র চিরকৃতজ্ঞ থাকব। এটা বলে চলে যান হামজা বিদায় নিয়ে। এরপরে হামজা কিন্তু আর পড়তে আসে নাই। এর একদিন বা 2 দিন পর
ওই যে ইসরাফিল যে জিন, যার সন্তানকে তিনি বাঁচিয়েছিলেন সাপরূপী জিনকে, তো সেই ইসরাফিল আসে। এক কথা দু কথার পর এই ইসরাফিল জিনকে তখন এই বিষয়টি খুলে বলেন যে এরকম এই ব্যাপার, এই যে হামজার বাবার এই সমস্যা। তখন ওই ইসরাফিল যে জিন এই ইসমাইল মোল্লা হুজুরকে বলেন যে আমার গোত্রের যে গোয়েন্দা আছে ওদেরকে দিয়ে আমি একটু তথ্য নিয়ে খুব দ্রুততার সাথে আপনার সাথে ইনশাল্লাহ দেখা করব। আর এই সমস্যা কেন হয়েছে, কি কারণে হয়েছে, সমাধান কি, এ বিষয়েও বলবো। 2 থেকে 3 দিন পর, ঈশান নামাজের পর, ইসরাফিল এই জিন মানুষের বেশে আসেন। মানুষের বেশে এসে ওনার সাথে কথা বলা শুরু করেন এবং বলেন যে এই যে হামজার বাবা, সে খুবই জটিল একটা সমস্যার মধ্যে আছে এবং হামজা যেটা বলেছে সেটা সত্য, যে ওদের গোত্রেরই খুবই খারাপ প্রকৃতির একটা জিন, সে একটা ভয়ানক কাজ করেছে। জিনদের অনেক গোপন ব্যাপার থাকে যেগুলো কিন্তু মানুষ জানে না, আবার জিনদেরও বেশ কিছু গোপন ব্যাপার থাকে যেগুলো এক জিন আর এক জিনকে বলে না। একটা জিনের দুর্বল কিছু কিছু জায়গা থাকে, তার শক্তির কিছু উৎস থাকে। আর এই যে হামজার বাবা, তার শক্তির উৎস হচ্ছে তার একটা লাঠি। এই লাঠিটা ওই দুষ্টু প্রকৃতির জিন কোনোভাবে হাতিয়ে নিয়ে এমন একটা জায়গায় রেখেছে, সেই জায়গায় কোনো জিন পৌঁছাতে পারে না, কিন্তু সেখানে শুধু কোনো মানুষই পৌঁছাতে পারে। তারপরেও শুধু মানুষ যে চাইলেই সেখানে পৌঁছাতে পারবে বিষয়টা এরকম না, কোনো জিন যদি সেই জায়গার কাছাকাছি নিয়ে যায় তবেই শুধু সেই জায়গায় পৌঁছাতে পারে, আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই কোনো মানুষ সেখানে আবার পৌঁছাতে পারবে না। তখন ওই ইসরাফিল হুজুর বলে যে হুজুর, আপনি একজন খুব ভালো পরহেজগার সাহসী কোনো একটা মানুষ আমাকে দেন, যেই মানুষকে আমি সেই জায়গায় নিয়ে যাব ওই লাঠিটা উদ্ধার করার জন্য। লাঠিটা যখন আবার হামজার বাবার হাতে চলে আসবে তখন উনি আল্লাহর রহমতে আবার শক্তি ফিরে পাবেন, ওনার অসুস্থতা দূর হবে। কিন্তু এই কাজে কিন্তু মৃত্যু ঝুঁকি রয়েছে, কারণ ওই লাঠিটা উদ্ধার করতে গেলে এই যেই দুষ্টু প্রকৃতির জিন যেই কাজটি করেছে, ওরা তো কোনো না কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করতে পারে। আমরা চেষ্টা করব যাতে ওরা কোনো ক্ষতি করতে না পারে, কিন্তু তারপরও জীবনের ঝুঁকি রয়েছে। আপনি কোনো একটা মানুষকে দেন এরকম টাইপের। তখন এই ইসমাইল মোল্লা হুজুর বলে যে আমি নিজেই যাব। তখন ইসরাফিল যে জিন, সে বলে যে না না না, আপনাকে এই বিপদের মধ্যে আমি নিতে পারি না, কারণ আপনাকে আমি নিজেই নিতে অনিচ্ছুক। তারপর আমার পরিবার, আমার সন্তান যদি জানে, তারা আমার সাথে রাগারাগি করবে, আর আমার গোত্রের লোকজনও আপনার প্রতি কৃতজ্ঞ। যদি এই ধরনের একটা কাজে আপনাকে নিয়ে যাচ্ছি, এটা জানলে সবাই মন খারাপ করবে যে এনাকে বিপদের মধ্যে ঠেলে কেন দিচ্ছি। কিন্তু ইসমাইল মোল্লা হুজুর বলেন যে যেই কাজে আর একজনের বিপদ আছে, আমি নিজে না গিয়ে তাকে তো এখানে দিতে পারি না, আমাকেই নিয়ে চলেন, আমি চেষ্টা করব এই সমস্যার সমাধান করার জন্য। তারপরে ইসরাফিল যে জিন, উনি রাজি হন এবং উনি বলেন যে আগামীকাল রাতের বেলা আপনি ঘুমাবেন না, জেগে থাকবেন। ঘোড়ার খুরের আওয়াজ যখন পাবেন, কোনো শব্দ করবেন না, দরজা খুলে বের হয়ে আসবেন। ঠিক পরের দিন এশার নামাজের পর উনি খাওয়া দাওয়া করে বাড়ির সকলে শুয়ে পড়েছে। উনি শুয়েছেন কিন্তু ঘুমাচ্ছেন না। উনি ওনার যে পোশাক, সেটা পোশাক পরে উনি শুয়ে আছেন। ওনার পাশে ওনার জিজ্ঞেস করছে যে কি হয়েছে, আজকে ড্রেস পরেই ঘুমাচ্ছ? বলে আমার কাজ আছে, তুমি ঘুমাও। বেশ অনেক রাতে হঠাৎ করে বাড়ির বাইরে ঘোড়ার খুরের আওয়াজ আসে। উনি সাথে সাথে দরজা খুলে বের হয়ে যান, তখন ঘরে সবাই ঘুমিয়ে গেছে। উনি বাইরে বের হয়ে দেখেন এই যে ইসরাফিল যে জিন, উনি একটি ঘোড়ার গাড়িতে বসে আছেন, সাথে আরও কিছু মানুষের বেশি, একদম মানুষের মধ্যেই চেহারা, কিন্তু বড় বড় দাড়ি, সুন্দর চেহারা আর কি, বেশ লম্বা লম্বা ড্রেস পরা, সকলের একই ধরনের ড্রেস। এরা বাইরে অপেক্ষা করছে। তখন এই ইসরাফিল জিন ওই ইসমাইল মোল্লা হুজুরকে সালাম দেন এবং বলে যে আপনি উঠে বসেন, আমার পাশে বসেন। পাশে বসার পর যেটা হয় সেটা হচ্ছে যে ইসরাফিল জিন তাকে বলেন যে আপনি চোখ বন্ধ করেন, আমি না বলা পর্যন্ত চোখ খুলবেন না। তুমি চোখ বন্ধ করেন, সর্বোচ্চ 2 মিনিট চোখ বন্ধ করে থাকার পরে তখন এই ইসরাফিল জিন বলে এখন চোখ খোলেন। চোখ খোলার সাথে সাথে এই ইসমাইল মোল্লা হুজুর অবাক হয়ে যান, চারদিকে আলোকিত,
আর অনেক সুন্দর সুন্দর গাছ, নদী নালা, অনেক বিশাল বিশাল প্রাসাদ, সেখানে লাল নীল পাথর, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন ঝকমকে, খুব সুন্দর একটা শহরের মতো। সেখানে ওনারা চলে আসেন এবং আসার পর একটা প্রাসাদের সামনে গিয়ে ওই গাড়ি থামে। গাড়ি থামার পর সেখান থেকে তারা ওই প্রাসাদের ভিতরে ঢোকেন। বিশাল বড় বড় দরজা, ভিতরে ঢুকে দেখেন যে একই ধরনের ড্রেস পরা, প্রায় কাছাকাছি চেহারা আর কি অনেকেরই, তারা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পর তাকে অভ্যর্থনা জানাচ্ছে। সেখানে তাকে আপ্যায়ন করা হয়, বেশ মিষ্টি ফলমূল দিয়ে আপ্যায়ন করা হয়, সেগুলো অত্যন্ত সুস্বাদু আর কি। তো সেখানে ওই যে ইসরাফিল যে জিন, তার যে ছেলে, সেই ছেলেটাও আসে, তাকে সালাম দেয় এবং পরিচয় করায় দেয় এই যে একেই আপনি জীবন বাঁচিয়েছিলেন। তো কুশলাদি বিনিময় এবং নাস্তার পরে এখন কাজের কথায় আসেন তারা। ইসরাফিল হুজুর বলেন যে আপনাকে আগে থেকেই বলেছিলাম যে ওইখানে কোনো জিন পৌঁছাতে পারে না, আপনাকে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নিয়ে যাব, এরপরে আপনাকে যেতে হবে। আপনাকে যেখানে নিয়ে যাব সেখানে একটা কুয়া রয়েছে এবং কুয়ার চারদিকে পানি। চারদিকে পানি থাকার পরও ওই আশেপাশের পানি ওই কুয়ার মধ্যে পড়ে না। কুয়াটা কিন্তু খুব বেশি গভীর না, অল্প গভীর, আপনি অনায়াসে নেমে যেতে পারবেন। তখন আর একটা ব্যাপার বলে, সেটা হলো যে কোনো জিন যদি কোনো মানুষের সাথে অন্য কোনো জিনের ক্ষতি করার বিষয়ে কোনো পরিকল্পনা করে, এটা নাকি তার যাকে পরিকল্পনা করা হচ্ছে, যার বিরুদ্ধে, সে নাকি জেনে যায় কোনো না কোনোভাবে। শুরুতে তারা যখন আলোচনা করেছিল, এইটা নাকি ওই যে দুষ্ট প্রকৃতির জিন যে ওই একটা বিশেষ লাঠি, ওই লাঠিটা চুরি করেছিল, সে জেনে গিয়েছিল। এবং তারা ওই কাছাকাছি জায়গায়, ওই যে একটা কুয়া, ওই কুয়ার কাছাকাছি জায়গায়, মানে যে ততটুকু তারা যেতে পারে, ওইখানে পাহারা বসিয়েছে যেন তারা এখানে যেতে না পারে। এখন এরাতে এখন যাবে, এটা তারা এখনো কিন্তু জানে না। যেহেতু এই বিষয়ে আলোচনা হচ্ছে, তখন এই যে ইসরাফিল যে জিন, উনি একটি নীল আকৃতির একটা ছোট্ট পাথর এই ইসমাইল হুজুরের হাতে দেন, বলে যে এটা আপনার মুঠোর মধ্যে রাখুন। আমরা এখন যে আলোচনা করব, এই আলোচনাগুলো ওই দুষ্ট জিনের কাছে যাবে না। ওই পাথরটি ইসমাইল মোল্লা হুজুরের হাতে দিয়ে তখন তারা কথা বলা, একটু মূল পরিকল্পনা সেটা শুরু করেছিলেন। এরপর তারা রওনা দেন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, এই যে ইসরাফিল যে জিন, উনি হচ্ছেন একজন যোদ্ধা প্রকৃতির জিন। উনি জ্ঞান, তার যে পাণ্ডিত্য, জ্ঞানের গভীরতা, সেটা অনেক বেশি, পরহেজগারিতা অনেক বেশি। আর উনি ছোটবেলা থেকেই বিভিন্ন অস্ত্র চালনায় প্রশিক্ষণ নিয়েছিলেন, জিনদের মধ্যে যেটা আছে আর কি। এবং উনি খুবই শক্তিশালী একটা জিন। ওনার সাথে যদি 150-200 জিনও যুদ্ধ করতে আসে, অনায়াসে তাদেরকে কাবু করে ফেলবেন, এমন শক্তিশালী একটা জিন। এটা উনি প্রথমে জানতেন না, এই জগতে আসার পরে জানতে পেরেছিলেন ইসমাইল মোল্লা হুজুর। যাই হোক, ওনারা যখন ওখান থেকে রওনা দেন, তখন তারা যুদ্ধের সাজ গ্রহণ করেন। কারণ হচ্ছে অতিমধ্যে দুষ্ট প্রকৃতির জিন এবং তার অনুসারীরা আক্রমণ করতে পারে, তাদেরকে প্রতিহত করতে হবে। ওনারা যখন রওনা দেন, বেশ কিছু সময় চলে আসার পর দেখেন যে একটা বিশেষ জায়গায় চলে এসেছেন। সেই জায়গাতে মনে হচ্ছে বিশাল এক সমুদ্রের মতো, আর তার ঠিক একটা কাছাকাছি জায়গায়, মানে পাড় থেকে খুব বেশি দূরে না, মাইলখানেক দূরে হবে হয়তো, সেখানে একটা কুয়া, বেশ বড় একটা কুয়ার মতো। দেখে মনে হচ্ছে কুয়াটা অনেক গভীর। ওই জায়গার কাছাকাছি যখন এসেছেন, সত্যি ওইখানে কিন্তু বেশ কিছু জিন পাহারা দিচ্ছিল যে কেউ এখানে আসে কিনা। যখনই এই ইসরাফিল জিনকে দেখেছে যুদ্ধের সাজে, তার সাথে আরো কিছু অনুসারীরা ছিল, এটা দেখে ওরা কোনো ধরনের যুদ্ধ ছাড়াই ভয়ে ওখান থেকে পালিয়েছে। মানে কোনো ধরনের কোনো রক্তপাত সেখানে হয়নি। তো ওখানে আসার পর ওই যে ইসমাইল মোল্লা হুজুর, উনি ওই ইসরাফিল জিনকে জিজ্ঞেস করেছিলেন যে লাঠিটা কি ওই কুয়ার মধ্যে? বলে হ্যাঁ, কুয়ার মধ্যে। তখন ওই সময় ইসরাফিল জিনকে একটা প্রশ্ন করেন ইসমাইল মোল্লা হুজুর, সেটা হলো যে আচ্ছা, ওখানে তো কোনো জিন যেতে পারে, তাহলে এই কুয়ার মধ্যে ওই লাঠিটা কিভাবে গেল, কে দেখে আসলো? তখন এই
ইসরাফিল জিন বলেন মূলত একজন বর্ষা নিক্ষেপকারী জিনকে দিয়ে খুব নিখুঁতভাবে ওই কুয়ার মধ্যে ওই লাঠিটা ফেলা হয়েছে, যেন আশেপাশে পানিতে না পড়ে, এবং এইভাবে নিখুঁতভাবে ওর মধ্যে ফেলা হয়েছে। এদিকে ইসরাফিল যে জিন, উনি একটি নৌকার ব্যবস্থা করেন এবং বলেন যে আপনি এই নৌকায় উঠে যান, একটা বৈঠা দেন যে আপনি ওখানে চলে যান, আমরা এখানে অপেক্ষা করছি। আপনার ওখানে কোনো জিন নাই, ওই কুয়ার মধ্যেও কোনো জিন নাই, এটা নিশ্চিত থাকে, যা আছে এইদিকে আছে। তখন আল্লাহর নাম নিয়ে উনি ওই নৌকা বাইতে বাইতে সেখানে চলে যান। যখন কাছাকাছি যান, তখন কাছাকাছি যাওয়ার পরে দেখেন একটা পানির পাক সৃষ্টি হয়, কিন্তু ওই পাকে ওনার নৌকাটার কোনো ক্ষতি হলো না। উনি অনায়াসে কুয়ার উপরে উঠে যান এবং কুয়ার নিচে নামার জন্য সিঁড়ির মতো রয়েছে, উনি ওই সিঁড়ি দিয়ে নেমে যান। দেখেন ওইখানে সত্যি ওই লাঠিটা রয়েছে। লাঠিটা যে খুব আহামরি সুন্দর লাঠি তা না, একটা কাঠের মতো কিছু একটা লম্বা, কিন্তু প্রবলেমটা হলো উনি যখন লাঠিটা ধরেছেন এটা উনি সহজে উঁচু করতে পারছেন না, কারণ লাঠিটা অনেক ভারী। তারপরও যেহেতু এত দূর এসেছেন, যে কোনোভাবে এটাকে উঠিয়ে নিয়ে যেতেই হবে। উনি অনেক কষ্টে সেই লাঠিটা উঠানোর পরে সেটা নৌকাতে তুলতে সক্ষম হন এবং আবার নৌকাটা বাইতে বাইতে উনি চলে আসেন সেই পাড়ে। তারা আসার পরে ওনারা সবাই অপেক্ষা করছিলেন। এরপরে আসার পর ওই জিনেরাই সেই লাঠিটা ওই ঘোড়ার গাড়িতে উঠায়। তারপরে ওনারা অল্প সময়ের মধ্যে সেই প্রাসাদে চলে আসেন। প্রাসাদে আসার পর এখন দ্বিতীয় কাজ হলো এই হামজার বাড়িতে যাওয়া। হামজার বাবা যেখানে অসুস্থ অবস্থায় পড়ে আছে, তো ওনারা রওনা দেন হামজাদের বাড়ির উদ্দেশ্যে। হামজাদের বাড়ির ঠিকানা তো জানতেন, কারণ ওই ইসরাফিল জিন যখন খবর নিয়েছিলেন ডিটেলস তো জেনেছিলেন যে কোথায়। তো অল্প সময়ের মধ্যে সেখানে চলে আসেন। এখন ওনারা তো যুদ্ধের বেশে এসেছিলেন, উনি ইসরাফিল জিন এবং তার যে অনুসারী তারা, কারণ হচ্ছে প্রতিমধ্যে যদি ওই দুষ্ট প্রকৃতির জিন তার সাঙ্গপাঙ্গ নিয়ে আক্রমণ করে এই জন্য। তো ওনারা এক গোত্রের সর্দার হয়ে আর এক গোত্রের ওখানে আসবেন এভাবে যুদ্ধের ড্রেস পরে। স্বাভাবিকভাবেই তো ওই গোত্রের লোকজন ভয় পাবে, বা তারাও চিন্তা করবে যে আমাদেরকে আক্রমণ করতে আসছে। হঠাৎ করে এরকম দেখে তারা তো ভয় পেয়ে যায় এবং তারাও আক্রমণ করার জন্য রেডি হয়ে যায়। ওদিকে হামজা ওই যে ইসমাইল মোল্লা হুজুরের ছাত্র, সে দূর থেকে দেখে ফেলে যে ওই ঘোড়ার গাড়িতে তার ওস্তাদ আছে, আর ওই যে একটা লাঠি, ওই লাঠিটাও তার ওস্তাদের হাতে। এটা দেখে হামজা খুব খুশি এবং বলে যে খবরদার, ওনারা ভালো কাজের জন্য আসছে, ওনারা আমাদেরকে আক্রমণ করতে আসে নাই, ওদেরকে আসতে দাও। তো ওনারা আসেন। আসার পর দেখেন যে এই হামজার বাবা খুবই অসুস্থ, আর হঠাৎ করে ওই জিনদের মধ্যে একজন মানুষ, একজন ইনসানকে দেখে অন্য জিনেরাও তো একটু চিন্তাগ্রস্ত হয়ে পড়ে যে হঠাৎ করে এর মধ্যে একজন ইনসান, একজন মানুষ কিভাবে আসলো। ওই যে হামজা বলেছিল যে ইনি আমার ওস্তাদ, আর হঠাৎ করে এই তার ওস্তাদকে দেখে, হামজার ওস্তাদকে দেখে, এই যে হামজার বাবার নাম ছিল আব্দুল ওহাব, আব্দুল ওহাবও উনি চমকে ওঠেন যে আমার গোত্রে একজন ইনসান চলে আসছে। তখন হামজা বলেন এবং নিজের লাঠিটা দেখে ওই ইসরাফিল যে জিন সেও সাথে আছে, এবং ইসরাফিল জিনটাও সব ঘটনা খুলে বলেন যে এইভাবে ইনি জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জগতে এসে আপনার এই লাঠিটা উদ্ধার করেছে। এই লাঠিটা ফেরত পাওয়ার পর উনি অল্প কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যান, আবার শক্তি ফেরত আসে। এবং শক্তি ফেরত আসার পর ওই যেই দুষ্টু জিনগুলো তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, তাদেরকে উনি জিনদের নিয়ম অনুযায়ী শাস্তি দিয়েছিলেন। তবে কি শাস্তি দিয়েছিলেন এটা জানা যায়নি। আবার ইসরাফিল যে জিন, সেই জিন উনি ইসমাইল মোল্লা হুজুরকে আবার বাড়িতে দিয়ে যান, নিরাপদে উনি চলে আসেন। আর ওই যে গোত্র আব্দুল ওহাব, যিনি গোত্র প্রধান ছিলেন হামজার বাবা, উনি ওনার পরিবার এবং ওই গোত্রের সকলেই ওনাদের সকলকে, ইসরাফিল যে জিন, তার সাথে আরও যারা জিনরা এসেছিল এবং ইসমাইল মোল্লা হুজুর, সবাইকে আপ্যায়ন করান, অসংখ্য ধন্যবাদ জানান এবং বলেন যে আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এবং ওই গোত্রের সাথে ইসরাফিল যে জিন, তাদের গোত্রের একটা সুসম্পর্ক সৃষ্টি হয় এবং একে অপরকে বিভিন্ন সময় বিপদে সাহায্য করবেন বলে ওনারা নিজেরাও প্রতিশ্রুতি দেন। এবং ইসমাইল মোল্লা হুজুরের সাথেও ইনারা বিভিন্ন সময়ে এসে দেখা করেছেন, তার কাছ থেকে বিভিন্ন আমল শিখেছেন, কথাবার্তা বলতেন, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তো এটা অনেক আগের ঘটনা, ইসমাইল মোল্লা হুজুর অনেক আগেই মারা গিয়েছেন, তার জন্য আমরা দোয়া করি। আর যিনি মূলত ঘটনা বলেছিলেন তিনিও কিছুদিন আগে মারা গিয়েছেন, আব্দুল জলিল মোল্লা।
যিনি আমাদের মেহেদী হাসান ভাইয়ের ছোট দাদা হন, মসজিদের ইমাম ছিলেন তিনি। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটা, এই ঘটনার মাধ্যমে নতুন নতুন আমি কয়েকটা বিষয় জানতে পেরেছি যে জিনদের কিছু কিছু দুর্বল জিনিস থাকে যার মধ্যে তাদের শক্তি নিহিত থাকে। এই জিনিসটা যদি অন্য কেউ জেনে যায়, সেটা যদি কেউ কবজা করে ফেলে, তাহলে তাকে কাবু করে ফেলা যায়। তো এই যেমন একটা জিনিস, আনন্দ কোনো জিন যদি মানুষের সাথে বসে অন্য কোনো জিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এটা নাকি কোনো না কোনোভাবে তারা জেনে যায়, এবং সেটা যাতে না জানতে পারে এইটার একটা পদ্ধতি রয়েছে। আর কোনো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে জিনের সমস্যার সমাধান করছে, জিনকে বাঁচিয়েছে, এমন ব্যাপার কিন্তু খুব বিরল, এবং এমন ঘটনাও খুব বিরল। আমরা দেখেছি জিন এসে মানুষকে বাঁচানোর জন্য তাদের জিনদের জীবনকে বিপন্ন করেছে, এমন ঘটনা কিন্তু আমরা শুনেছি। যেমন ভেলাত কাফরিয়ানে, এই ঘটনাতে কিন্তু একজন জিন খবর নিতে গিয়ে ওই ভেলাত কাফরিয়ানের অনুসারীদের হাতে ধরা পড়ে যায় এবং তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। আর এই ঘটনাতে কোনো ধরনের রক্তপাত না ঘটলেও জীবনের ঝুঁকি নিয়ে যে উনি গিয়েছিলেন, আর ইসরাফিল জিন তিনিই কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার গোত্রের লোকদেরকে নিয়ে ওখানে গিয়েছিলেন, যদিও সেখানে তারা ভয়ে পালিয়ে গিয়েছিল অপোজিশন পার্টি, কিন্তু ঝুঁকি তো নিয়েছিল। সত্যিকার মানুষের বৈশিষ্ট্য এটাই যে একজন আরেকজনের বিপদে হেল্প করবে, এমনকি জিনেরাও যাদের মধ্যে যারা ভালো, তারাও একজন আরেকজনের বিপদে এভাবে এগিয়ে আসে। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স। এবারের ঘটনাটি একটু বড়। ঘটনাটি কাতার থেকে আমাদেরকে পাঠিয়েছেন হুমায়ুন কবির ভাই। আমি ওনার মতো করে বলার চেষ্টা করছি, যেহেতু একটা দীর্ঘ ঘটনা, ওনার ভাষায় বলছি। ঘটনার শুরুতে আমাকে আমাদের বাড়ির বিষয়ে একটু বলতেই হবে। কেন বলতেই হবে সেটা ঘটনা শুনলেই লিসেনাররা বুঝতে পারবেন। আমাদের বাড়িটা গ্রামের একেবারে শেষে, গ্রামের পশ্চিম পাশে। আমাদের বাড়ির পেছন দিকে প্রধান সড়ক, এবং আমাদের বাড়ির সীমানা শেষ হলে একটি ছোট্ট ব্রিজ, এবং ব্রিজের পরে প্রায় 1 কিলোমিটার ফাঁকা রাস্তা, তারপর একটি গ্রাম। সেই রাস্তাটি সোজা চারিগ্রাম গোবিন্দল হয়ে সিংগাইরের সাথে যুক্ত হয়েছে। আমাদের বাড়ির উঠানের পাশে রয়েছে একটি বিশাল তালগাছ, যেটি আমাদের বাড়ির সীমানাতেই পড়েছে। আরও বিস্তারিত বললে আমাদের বাড়ির ওয়াশরুমটা তালগাছের সাথে অনেকটাই লাগোয়া। সেই তালগাছটি এত বড় যে আমাদের গ্রামের অনেক দূর থেকে, ফসলি জমি থেকে কেউ যদি আমাদের গ্রামের দিকে তাকায়, তাহলে গ্রামের সব গাছ থেকে সেই তালগাছটি উঁচু দেখায়। এই গাছ আমরা কেউ কাটতে পারি না, এমনকি পরিষ্কারও করতে পারি না। তালগাছ নিয়ে এত কিছু বলার কারণ হলো, আমার মায়ের সাথে ঘটনার যেটা শুরু হয়েছিল, এই তালগাছটি এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। শুরু করছি মূল ঘটনা। সাল 2009। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমরা 3 ভাই 5 বোন। আমি ভাই বোনদের মধ্যে সবার ছোট। আমার 5 বোন, আমাদের 3 ভাইদের সবার বড়। সব বোনদের বিয়ে হয়ে গেছে 2004 সালের মধ্যেই। 2009 সালে আমার মায়ের সাথে ঘটে যায় এক রোমহর্ষক ঘটনা, যার ভুক্তভোগী আমাদের পরিবারের সবাই। 2009 সালের রমজান শুরুর আগের দিন, অর্থাৎ দিন শেষ রাত আসলেই সেই রাতের ভোর সাহরি খেয়ে প্রথম রোজা। পরের দিন ঈদ হওয়ায় আমার মা সেদিন আমাদের পুরো বাড়ি পরিষ্কার করে, যেমন ঘর লেপা, বাড়ির আশেপাশে পরিষ্কার করা, জামা কাপড় ধোয়া, এবং খেজুর পাতার পাটি, যেটাকে আমরা সবাই চাটাই নামে চিনি, সেটা আমাদের বাড়ির পাশের পুকুর থেকে পরিষ্কার করে ধুয়ে আনে। গ্রামে সাধারণত খেজুর পাতার চাটাই বা নারকেল পাতার চাটাই বহু কাজে ব্যবহার করে, যেমন খাটের উপর দিয়ে, তারপর বিছানা বানানো, সেগুলো মাটিতে বিছিয়ে আমরা সেগুলোর উপর বসে ভাত খাই, নানামুখী ব্যবহার রয়েছে এগুলোর। যাই হোক, আমাদের বাড়িতে বেশ কয়েকটি বড় চাটাই ছিল। আমার মা সেগুলো ধুয়ে পুকুরের দিকে আমাদের বাড়ির পেছনে যে রাস্তা রয়েছে সেই রাস্তার ঢালে শুকাতে দেয়। চাটাইগুলো অনেক বড় হওয়ার কারণে বাড়িতে শুকানো সম্ভব ছিল না। সারাদিন আমার মা অনেক কাজ করে বিকালের দিকে গোসল করে ফ্রেশ হয় যখন, তখন থেকেই আমার মা বলে তার শরীরটা ভালো লাগছে না। কিছুক্ষণের মধ্যেই আমার মায়ের শরীর অনেক খারাপ হয়ে যায়, তার জ্বর আসে এবং তিনি অসুস্থ হয়ে যান।
তখন আমরা যেটা করি সেটা হলো আমার মায়ের মাথায় পানি ঢালতে থাকি ঘন্টার পর ঘন্টা, কিন্তু কিছুতেই জ্বর কমে না। 2009 সালের দিকে আমাদের এলাকা এতটা উন্নত ছিল না, তাই চাইলেও তখন ডাক্তার দেখানো সম্ভব ছিল না। পরের দিন সকালে আমার বাবা পাশের গ্রাম থেকে ডাক্তার নিয়ে আসে। ডাক্তার এসে নর্মালি জ্বরের ওষুধ দিয়ে যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। কেন লাভ হয় না? কারণ হলো জ্বরটা তো সাধারণ ছিল না। বলে রাখা ভালো, আমার মায়ের উপর জিনের আসর ছিল সেটা আমরা বাড়ির সবাই এবং আমাদের আত্মীয় স্বজনরাও জানতাম। রমজান মাস কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু আমরা কেউই সেই বছর রোজা ঠিক মতো রাখতে পারিনি। পরিবারের যদি মা অসুস্থ থাকে তাহলে সেই পরিবারটাই অসুস্থ হয়ে যায়। আমাদের বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। আগেই বলেছি, আমার বোনদের সবারই বিয়ে হয়ে গিয়েছিল অনেক আগেই, তাই বাড়িতে মহিলা মানুষ বলতে ছিল আমার মা। আমাদের এই গ্রামেই আমার সেজ বোনের বিয়ে হয়েছিল। সেই বোন এসে মাঝে মাঝে রান্না করে দিয়ে যেত। প্রথম রমজানের দিন রাতেই আমার মা অস্বাভাবিক আচরণ শুরু করে। যেমন হঠাৎ করেই অট্টহাসিতে ফেটে পড়তেন, আবার মুহূর্তেই কান্না শুরু করতেন। আমি ছোট্ট থাকাতে সেই অট্টহাসির শব্দে অনেক ভয় পেতাম। আমার বাবা বিষয়টি বুঝতে পারেন। আমাদের গ্রামে একজন কবিরাজ ছিলেন, তার নাম হচ্ছে কালু ফকির। সেই কালু ফকির তাকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়। সেই ফকির আমার মাকে দেখে বলে ওনার ওপর জিনের নজর পড়েছে। আমার মাকে ঝাড়ফুঁক করা হয়, পানি পড়ে দেয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। আমার মা সেই আগের মতোই রয়ে যায়। উল্টো আমার মা সেই ফকিরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতে থাকে, এই বেটা, তুই বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, তোর মতো ফকির আমার কিছুই করতে পারবে না। আসলে আমার মায়ের সাথে থাকা জিনটা সেই ফকিরের সাথে কথা বলতেই চাচ্ছিল না। তখনকার মতো সেই জিনটি সেখান থেকে চলে যায়। বলে রাখা ভালো, সেই ফকিরের সাথেও কিন্তু একটি জিন ছিল, যেটা সে তার নানার কাছ থেকে বলতে গেলে উত্তরাধিকার সূত্রেই পেয়েছে। অনেকে বলবে উত্তরাধিকার সূত্রে আবার জিন পায় কিভাবে। আমরা শুনেছি সেই কবিরাজের নানা ছিল একজন কবিরাজ। সে তার নানার কাছ থেকেই কবিরাজি শিখেছে। তার নানা মারা যাবার সময় সেই জিনকে কালো ফকিরের অনুগত করে দিয়ে যায়। এবার ঘটনায় আসি। আমার মায়ের মুখ থেকে এসব কথা শুনে সেই কালো ফকির থমকে যায় এবং বলে, এভাবে কাজ হবে না, আমি আসন বসাবো এবং দেখব কি হয়েছে। আসন বসানো বলতে আমাদের ওখানে বোঝায় একটা কাঠের মোড়া, যেটাকে আমরা ছোট্ট চৌকি বলি। সেই মোড়ার উপর আগরবাতি, মোমবাতি, ধূপ, নারকেলের ছোবা, সিকি পয়সা এসব রাখত। একটা মাটির পাত্রের মধ্যে নারকেলের ছোবা সেখানে রেখে ধূপ দিয়ে আগুন জ্বালালে অনেক ধোঁয়া হয় এবং ধূপের গন্ধ ধোঁয়ার সাথে চারদিকে ছড়িয়ে পড়ে। সেই আসনের সামনে বসে জিনকে ডাকলে জিন হাজির হতো। এইভাবে ফকির তার আসন পাতার পর অনেকক্ষণ চেষ্টা করে, কিন্তু জিনকে হাজির করতে পারে না। যার পর যেটা হয়, অবশেষে বিরক্ত নিয়ে আমার মায়ের সাথে সেই জিনটি একটা সময় আসে। এটি কিন্তু রাতের ঘটনা। ঘরে আমরা সবাই, সাথে কিছু প্রতিবেশীও এসেছেন আমাদের বাড়িতে, কারণ আমাদের বাড়ির আশেপাশে সবাই জানতো যে আমার মা অসুস্থ। সেই ফকির আমার মায়ের উপর আসা জিনকে জিজ্ঞেস করে, কে রে তুই? তুই কেন একে ধরেছিস? কোথা থেকে এসেছিস? একের পর এক প্রশ্ন ছুটতে থাকে আমার মায়ের দিকে। আমার মাকে সেই কবিরাজের সামনে বসানো হয়েছিল। আমার মা কোনো কথার উত্তর দেয় না। এভাবে অনেকক্ষণ পর বিরক্ত নিয়ে আমার মা বলে, তুই কে যে আমি তোকে আমার পরিচয় দেব? তুই এখনো আমাকে চিনতে পারিসনি? আমি তো কোনো জায়গা থেকে আসিনি, আমি তো এখানেই থাকি। হ্যাঁ, ঠিকই শুনেছেন লিসেনার্স, সে ওখানেই থাকে, আমাদের বাড়ির সেই তাল গাছে। আমরা সবাই জানতাম আমাদের তাল গাছে জিন থাকে, সেটা আমার মায়ের কাছে আসতো। আমরা শুনেছি সেটি নাকি ভালো জিন, আমাদের কোনো ক্ষতি করতো না, সেটাও জানতাম। এত কিছু কিভাবে জানতাম সেটা শোনার জন্য অনুগ্রহ করে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে ঘটনার। এবার ঘটনায় আসি। সেই ফকির তখন সেই জিনকে বলে, তুই যখন এখানেই থাকিস তাহলে একে কষ্ট দিচ্ছিস কেন? তখন আমার মায়ের সাথে থাকা জিনটি বলে, ও কত 2 দিন আগে আমার ঘাড়ের উপর দিয়ে হেঁটে গেছে দুপুর বেলায়। তখন ফকির, যাদেরকে স্থানীয় ভাষায় কবিরাজকে ফকির বলা হয় আর কি, জিজ্ঞেস করে, তোর ঘাড়ে পাড়া দিল কিভাবে? তখন তারা বলে যে কিভাবে দিয়েছে।
লিসেনার্স, মনে আছে কিনা ঘটনার শুরুতে আমি বলেছিলাম রমজান শুরুর আগের দিন আমার মা চাটাই ধুয়ে রাস্তায় শুকাতে দিয়েছিল। সেই চাটাই শুকাতে দেওয়ার সময় সেই জিনটি ওখান দিয়ে যাচ্ছিল, তখন আমার মা নিজের অজান্তেই তাকে আঘাত করে ফেলে। ফকির তখন বলে যে ও তো তোকে দেখেনি, তুই ওকে ছেড়ে চলে যা। তখন আমার মা বলে ওঠে, আমি যাবো কি যাব না সেটা নির্ভর করবে আমার ইচ্ছার উপর, তুই নাক গলাতে আসিস না, তুই ভালো করে জানিস আমি কি এবং আমি কে। এমন কথাবার্তার মাঝে মায়ের সাথে আসলে একটা জিনটি আবার চলে যায়। তারপর কবিরাজ কিছু তেল পড়া ও পানি পড়া দিয়ে চলে যায়। স্বাভাবিকভাবেই আমার মাকে সেই পানি খাওয়ানো হয়, তেল শরীরে মালিশ করা হয়, আমার মা কিছুটা সুস্থ হতে শুরু করে। কি ভাবছেন লিস্টেনের ঘটনা শেষ? এতক্ষণ তো শুধু ভূমিকা, আসল ঘটনাটি শুরু এখান থেকে। ঘটনার নাম যেহেতু অভিশপ্ত 1 বছর, সেহেতু পুরো ঘটনাটাই আমরা বলবো যতটুকু মনে আছে। আমার মা কিছুটা সুস্থ হলে আমরা অনেক খুশি হই, কিন্তু সেই খুশি ছিল মাত্র কয়েকদিনের। আসলে সেই কালু ফকির নামে সেই কবিরাজ আমাদের সাথে প্রতারণা করেছিল, যেটা আমাদের বুঝতে প্রায় 1 বছর লেগে যায়। কিভাবে প্রতারণা করেছিল সেটা ঘটনার শেষে বলে লিসেনারদের কাছে পুরো বিষয়টা পরিষ্কার হবে। কালু ফকির সেদিন চলে যাওয়ার পর রাতে আমার মায়ের তেমন কোনো সমস্যা হয়নি। শরীরে জ্বর ছিল, আমরা কিছুক্ষণ পর পর রাতে উঠে মাথায় পানি ঢালতাম। এভাবে চলতে থাকে। আমার মা কিছুক্ষণ সুস্থ থাকতো, কিছুক্ষণ অসুস্থ। মাঝে মাঝে মনে হতো আমার মা একদম স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে বলতো আমার অস্থির লাগছে, এই বলে বিছানায় শুয়ে পড়তো। তখন আমাদের বলতো আমার ঘাড় মাথা কি যেন ছিঁড়ে নিয়ে গেল। তার কিছুক্ষণ পর সেই চিরচেনা হাসিতে ফেটে পড়তেন, আবার কিছুক্ষণ পর কান্না। এইভাবেই চলতে থাকে। রাত হলে আমাদের মাঝে এক আতঙ্ক বিরাজ করত, কারণ রাত হলেই আমার মায়ের অবস্থা বেশি শোচনীয় হতো। আমার এক খালা, এক পুপু, তাদের বাড়ি এই আমাদের গ্রামেই ছিল। তারা প্রতিদিন আমাদের বাড়ি আসতো, টুকটাক কাজ রান্নাবান্না এগুলো করে দিত, আমাদের 3 ভাইকে সান্ত্বনা দিত। আমরা তখন ছোট ছিলাম। আমি তখন ক্লাস 5-এ পড়তাম, আমার মেজো ভাই ক্লাস 6-এ এবং আমার বড় ভাই ক্লাস 8-এ পড়তেন। এইভাবে চলার মাঝে ওই কালো ফকির আমাদের বাড়ি নিয়মিত আসতেন, আমার মাকে ঝাড়ফুঁক করতেন, কিন্তু তাতে আমার মায়ের অবস্থা আরো বেশি খারাপ হতো। কেন হতো এটা শুরুতে বুঝতে পারিনি। রমজান মাস চলে যায়, ঈদও চলে যায় আরো অনেক দিন। আমার মায়ের অবস্থা আরো খারাপ হতে থাকে। এখন রাত হলে আমার মা বলতো আমি থাকবো না, আমাকে নিতে এসেছে, ওই দেখ ওখানে দাঁড়িয়ে আছে। আমার বাবা ধমক দিয়ে বলতেন কে এসেছে নিতে? আবল তাবল বলো না, আল্লাহকে ডাকো। আমার বাবা বলতো সেই জিনের উদ্দেশ্যে ধমক দিতেন। এক রাতের ঘটনা, সেই রাতেও আমার মা অসুস্থ, আমাদের বাড়ি ভরা মেহমান। আমার বোনের এসেছে, আমার নানাও এসেছে। আমার নানা তখন জীবিত ছিলেন, আমার খালা কুকু, আমাদের প্রতিবেশী, সব মিলিয়ে আমাদের বাড়ি ভরা মানুষ। নিয়ম করেই আমার মায়ের মাথায় পানি ঢালছে আমার এক বোন। হঠাৎ করে আমার মা বলে ওঠে আমার সময় হয়ে গেছে, আমি চলে গেলাম, ওই যে আমাকে নিতে এসেছে। এই বলে আমার মা চোখ উল্টিয়ে মানুষ মৃত্যুর আগ মুহূর্তে ঠিক যেমন করে ঠিক তেমন করা শুরু করে। হাত পা ছোটাছুটি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন বলেই মনে হচ্ছিল। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। আমার মেজো বোন এবং আমার কুপু তাদের কাপড়ের আঁচল বিছিয়ে পশ্চিম দিকে সেজদায় পড়ে যান, কান্না করে আর বলে হে আল্লাহ, আমার মাকে তুমি ফিরিয়ে দাও, আমার ভাইগুলো এখনো ছোট, ওদের এতিম করো না। আমার ফুপুও এমনটাই বলতে থাকেন। আমার বাবা, তারপরে আমরা যারা ভাইরা আছি কান্না করতে থাকি। আমার দাদি, তিনি এখনো জীবিত আছেন, তিনি আমাদেরকে জড়িয়ে ধরে কান্না করে এবং বলে আল্লাহ, আমার নাতিদের মুখের দিকে তাকাও। এমন পরিস্থিতিতে আমার নানা তখনও শান্ত ছিলেন। আমার নানা অনেক কিছুই বুঝতে পারতেন। আমার মা তখন আমার নানার কোলে অজ্ঞান হয়ে পড়ে আছেন। আমার নানা হঠাৎ করে কান্না করে ওঠেন। আমার নানার কান্না শুনে আমাদের আর বোঝার বাকি ছিল না যে আমার মা আমাদের মাঝে আর নেই। পুরো বাড়ি জুড়ে কান্নার শব্দ। কেটে যায় প্রায় আধা ঘন্টা। আমার বোন আর ফুকু তখনও সেজদা থেকে মাথা উঠাননি। হঠাৎ করে আমার মা কিছুটা নড়ে ওঠেন। তখন সবাই আমার মায়ের কাছে ভিড় করে। কিছুক্ষণ পর আমার মায়ের জ্ঞান ফিরে আসে। মনে হলো নিশ্চিত মৃত্যুর হাত থেকে সেদিন আমার মাকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিলেন বা হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল, অথবা হয়তো আমার বোন আর ফুপুর দোয়া সেদিন আল্লাহ কবুল করেছিলেন। কিছুক্ষণ পর আমার মা একদম স্বাভাবিক হয়ে যান।
আর আমাকে কাছে ডাকেন। আমি তখনও কান্নাই করছিলাম। আমি বাড়ির ছোট ছিলাম বলে হয়তো আমার মা সেদিন আমাকেই ডেকেছিলেন, যে আমি কেন কান্না করছি সেটা জিজ্ঞেস করেছিলেন। আমার মা আরও সময় সেন্স ছিল না আসলে। মাকে জড়িয়ে ধরে সেদিন অনেক কেঁদেছিলাম। এভাবে শেষ হয়ে যায় সেই বিভীষিকাময় রাত। সেই রাতের প্রতিটি মুহূর্ত এখনও আমার চোখে ভাসছে। পরের দিন আমার বাবা সেই কালো ফকিরের কাছে যান, তাকে আবার আমাদের বাড়িতে নিয়ে আসেন। কালো ফকির এসে বলে আবার তাকে আসনে বসতে হবে। আগের মতোই নিয়ম করে সে আসনে বসে, তার জিনকে ডাকে। তার জিন আসলেও আমার মায়ের সাথে থাকা সেই জিন কিন্তু আসে না। অনেকবার চেষ্টা করেও সেই কালো ফকির সেদিন সফল হননি। আমার মায়ের জিন সেদিন কেন আসেননি সেটাও বলবো পরে ঘটনার সুবিধার্থে। মায়ের সাথে থাকা জিনটা না আসার কারণ সেই কবিরাজ কিন্তু বলে না। কেন আসছে না সেটা সে বলে না, কারণ সেই কবিরাজ ছিল একটা ভণ্ড প্রতারক। সেই কালো ফকিরের জিন বলে আসছে আগামী কয়েক মাসে সেই ফকিরের বাড়ি বার্ষিক মেলা। সেই মেলায় আধা মণ চাল আর একটা খাসি দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। এই কয়েক মাসে আর তেমন সমস্যা হবে না। আমার মা তখন কিছুটা স্বাভাবিক ছিল। আমার মা সেটা দিতে না করে আমার বাবাকে। আমার মা বলে দিয়ে কোনো লাভ হবে না, কেন যেন আমার মনে হচ্ছে। এই কয়েক মাস আমার মা মোটামুটি সত্যি স্বাভাবিক ছিল। রাত হলে সমস্যা একটু বাড়ত। সেই ফকির এসে ঝাড়ফুঁক করত। সেই ফকির রেগুলার আমাদের বাড়ি আসা যাওয়া করত। আমরা আর্থিকভাবে মোটামুটি সচ্ছল ছিলাম, তাই আমার বাবা ৭-৫ না ভেবে আধা মণ চাল আর একটি খাসি দিতে সম্মতি জানায়। দেখতে দেখতে চলে আসতে সেই বার্ষিক মেলা। আমরা যথারীতি সন্ধ্যায় চাউল আর খাসি নিয়ে যাই সেই মেলায়। আমার মাকেও নিয়ে যাওয়া হয়। সেই ফকিরের মেলায় একটা নিয়ম হলো, মেলায় গান গাওয়া হয়। তার ২টার পর সেই ফকির আসনে বসে, তারপর তার জিন হাজির হয়। তখন যারা বিভিন্ন জায়গা থেকে আসে তারা সেই জিনের কাছে তাদের বিভিন্ন সমস্যার কারণ জিজ্ঞেস করে এবং এর সমাধানের কথা বলে। একসময় আমাদের সিরিয়াল আসে, আমরা আমার মাকে নিয়ে যাই ফকিরের সেই জিন বলে আর কোনো সমস্যা হবে না। আমরা চলে আসি খুশি মনে। আমরা সবাই অনেকটা ভেবে নিয়েছিলাম এবার আমার মা সুস্থ হবেন, কারণ ফকিরের ডিমান্ড তো আমরা পূরণ করেছিলাম। ভুল ছিলাম আমরা। কিছুদিন পর আমার মায়ের অবস্থা আরও বেশি খারাপ হতে থাকে। আগে শুধু রাত হলে আমার মা উল্টোপাল্টা কথা বলতেন, কিন্তু এখন দিনের বেলাও বলা শুরু করেন। যখন তখন অসুস্থ হয়ে যেতেন আর বলতেন আমাকে নিয়ে যাবে, ওই যে দাঁড়িয়ে আছে, তোরা কেন দেখছিস না ওকে, কেন দেখতে পাচ্ছিস না, আমাকে নিয়ে যাবে। কে দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করলে মা বলতো এই যে এখানে আমার সামনে বড় বড় চোখ কালো একটা লোক দাঁড়িয়ে আছে। অনেক বেলা আমরা না খেয়ে থাকতাম, কি রান্না করবে, মা তো অসুস্থ, আত্মীয়দের পক্ষে তো সবসময় আসা সম্ভব না। আর আমার দাদি ছিল খুবই বয়স্ক একজন মহিলা, তার পক্ষে রান্না করাটা অসম্ভব ছিল। আমার বাবা মাঝে মাঝে রান্না করত, আর আমরা যে কোনো ভাইয়েরা বাবাকে রান্নায় সাহায্য করতাম। আমার মায়ের পাশে সারাক্ষণ কাউকে না কাউকে থাকতেই হতো, কারণ মুহূর্তের মধ্যেই আমার মায়ের অবস্থা শোচনীয় হয়ে যেত। আমার বাবা এবার সেই কালো ফকিরের উপর আস্থা হারিয়ে ফেলেন। আমার বাবা অন্য ফকিরের সন্ধান করতে থাকেন। আমাদের গ্রামে আর এক ফকির ছিল, তার নাম আজম ফকির। সেই আজম ফকির আমাদের বাড়ি আসেন এবং আমার মাকে দেখে বলেন যে আমি এই সমস্যার সমাধান করে দিতে পারবো। তার জন্য আগামী বৃহস্পতিবার আমি তোমাদের বাড়িতে একটি মজলিস করব। মজলিস বলতে সে আজম ফকিরও আমাদের বাড়িতে আসন বসাবে। গ্রামের কিছু লোককে দাওয়াত করে আমাদের বাড়িতে আনতে হবে, তারা বৈঠকই গান বাজনা করতে থাকবে। গান গাইতে গাইতে আজম ফকিরের জিন হাজির হবে, তখন সেই জিন সমাধান বলে দিবে। যাই হোক, যেভাবে বলা হলো আমার বাবা সেভাবে রাজি হলেন, কারণ আমাদের উপায় ছিল না। এই সমস্যা থেকে উত্তরণ পাওয়ার জন্য যে কোনো কাজ করতে আমরা রাজি ছিলাম। আজম ফকির তার আসন সাজানোর জন্য আমার বাবাকে কিছু জিনিস আনতে বলল, যেমন আগরবাতি, মোমবাতি, ধূপ, নারকেলের ছোড়া, 5টা মিষ্টি, এগুলো একদমে কিনতে হবে, 1 পোয়া দুধ এবং আরও কিছু জিনিস। সে কাঙ্ক্ষিত দিন আসে। এশার নামাজের পর যথারীতি আমাদের বাড়ি মানুষ আসতে থাকে, যাদেরকে আমরা আসতে বলেছিলাম। সে আজম ফকিরও আসে, নিয়ম করে তার আসন সাজায়। গানের দলের লোকরা যথারীতি গান শুরু করে। তখন ছোট ছিলাম, বুঝতে পারিনি যে আমরা কতটা ভুল পথে ছিলাম, কারণ এভাবে উকিয়া করা কোনোভাবেই আমাদের ধর্ম সমর্থন করে না। আপাতত ঘটনায় আসি। রাত প্রায় 2টার দিকে আমাদের বাড়ির তাল গাছে বিরাট ঝড় শুরু হয়। মনে হয় সেই তাল গাছটা এখনই ভেঙে পড়বে উঠানে থাকা মানুষগুলোর উপর। সে আজম ফকিরের জিন আসে, তখন আমার মাকে বাহিরে আনা হয়। সে আজম ফকিরের জিন বলে আপনাদের বাড়িতে জিন আছে, সে কোনো কারণে এখানে আসতে পারছে না, দূর থেকে নজর দিচ্ছে আপাতত, কিন্তু কেন যে আসতে পারছে না
সেটা আজম ফকিরের জিন নাকি জানে না। সে আজম ফকির আমার মাকে জিজ্ঞেস করে যে, কিরে গেরস্ত ভাইয়ের বউকে কেন কষ্ট দিচ্ছিস? এই মহিলা তো ছোট ছোট বাচ্চা আছে, এগুলো দেখে কি তোর মায়া হয় না? তখন আমার মা বলে, ওরা ভুল পথে আছে, তুই আমার কিছুই করতে পারবি না, তুই তো একেবারে সামান্য আমার কাছে। আমার মায়ের মুখ দিয়ে জিনটি বলেছিল যে কথাটা, সেটা হলো যে দূর থেকে নজর দিয়ে সে কথা বলছে, কিন্তু সে কাছে আসতে পারছিল না। কিন্তু কেন আসতে পারছিল না এটি আমরা জানতাম না কেউই। এমনকি আজম ফকির জিনও শুরুতেই বলেছি যে জানতে পারেনি। আজম ফকির জিন তাকে বারবার চলে যাওয়ার জন্য বলতে থাকে, কিন্তু আমার মায়ের মুখ দিয়ে তেমন কোনো কথাই আসে না। এক পর্যায়ে আজম ফকিরের জিন বলে, আমি তোকে বন্দি করবো আমার কথা না শুনলে। এ কথা শুনে আমার মা অনেক উত্তেজিত হয়ে সেই ফকিরকে আঘাত করে বসে। 4-5 জন মিলে আমার মাকে আটকায় এবং কোনো মতে ঘরে নিয়ে যায়। অবস্থা এমন হয়েছিল, আমার মাকে ওখান থেকে নিয়ে না গেলে হয়তো আজম ফকিরের অবস্থা সংকটাপন্ন হয়ে যেত। পরবর্তীতে আজম ফকিরের জিন চলে যায়, যাওয়ার আগে আসলে রাখা মিষ্টি, দুধ এগুলো খেয়ে যায়। প্রিয় লিসেনার্স, আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, আমার মায়ের সাথে থাকা জিনটি তো আসেনি, তাহলে আজম ফকিরের উপর আক্রমণ করলো কিভাবে? আসলে আমার মায়ের উপর সেই জিনের দৃষ্টি পড়ার ফলেই আমার মা সেই কথাগুলো বলছে। আজম ফকিরের জিনের উপরও চড়াও হয়েছিল। তো আমরা কিন্তু এখনো ঘটনার মাঝখানে আছি। আজম ফকির ব্যর্থ হওয়ার পর আমরা অনেকটাই ভেঙে পড়ি। একদিনের ঘটনা, আমার মা সেদিন আগের থেকে বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। আমাদের স্কুল তখন চালু হয়ে গিয়েছিল। আমি বিকেল স্কুল থেকে এসে দেখি আমাদের বাড়ি অনেক মানুষের ভিড়। আমি কিছু না বুঝে ঘরে গেলাম, গিয়ে দেখি আমার মায়ের পাশে আমাদের আত্মীয়রা দাঁড়িয়ে আছেন, আমার খালা ফুপুরাও এসেছেন। আমার মা বলছে, আমার সময় শেষ, আমাকে নিয়েই যাবে ও, ওই যে দাঁড়িয়ে আছে। সবাই তখন যার যার মতো দোয়া দরুদ পড়ছিলেন। তার কিছুক্ষণ পরই আমার মা হাত পা ছোটাছুটি করছিলেন এবং দেখে মনে হচ্ছিল এখনই আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি পরপারে বাড়ি জমাবেন আমাদের ছেড়ে। সবাই তখন জোরে জোরে কালিমা এবং দোয়া করছিলেন, আর সাথে কান্নার রোল পড়ে যায়। কিছুক্ষণ পর আমার মা একটু স্বাভাবিক হন এবং কান্না করতে থাকেন। মায়ের চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছিল। আমার মা শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে গিয়েছিলেন। আমাকে হাতের ইশারায় কাছে ডাকেন। আমি কান্না জড়িত মুখ নিয়ে মায়ের কাছে যাই। মা আমাকে এক হাত দিয়ে আদর করে বুকে জড়িয়ে দিয়ে কাঁদতে থাকেন, সাথে আমিও কাঁদছি। মা আমার খালাকে ইশারায় ডাকেন এবং কানের কাছে মুখ নিয়ে বলেন যে আমি মরে গেলে ওদেরকে দেখে রাখিস। সবাই কান্না শুরু করে দেয়। আমার মাকে সান্ত্বনা দিতে দেখে সবাই, বলে তোমার কিছু হবে না, আমরা আল্লাহর কাছে দোয়া করবো, তুমি ভালো হয়ে যাবো ইনশাল্লাহ। এভাবেই চলছিল দিন। এক বিভীষিকাময় একটা সময় পার করছিলাম আমরা। আমার বোনেরা কয়েকদিন পর পরই আমার মাকে দেখতে আসতেন। আমাদের গ্রামে যে বোনের বিয়ে হয়েছিল সে প্রতিদিন রাতে আমাদের বাড়িতে থাকতেন। আমি ছোট থাকাতে রাতে ঘুমিয়ে যেতাম, আমি বড়রা রাত জেগে থাকতেন। মাঝে মাঝে বড়দের চিৎকারে ঘুম ভাঙত। মায়ের রুমে গিয়ে দেখতাম সেই চিরচেনা পরিস্থিতি। আমরা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম। যেখানে কবিরাজের সন্ধান পেত আমার বাবা সেখানে ছুটে যেতেন, কিন্তু কোনো লাভ হয়নি। আমার মায়ের অবস্থা দিন দিন অবনতি হচ্ছিল। আমার এক আত্মীয়ের মধ্যে ওরা জানতে পারি যে একজন কবিরাজ সম্বন্ধে। তার বাড়ি ছিল ঢাকা জেলার দোহার উপজেলার কার্তিকপুরে। আমাদের বাড়িতে মোবাইল ফোন ছিল, সেই কবিরাজের সাথে আমরা মোবাইলে যোগাযোগ করি। একদিন সময় করে দুপুরের দিকে সেই কবিরাজ আমাদের বাড়িতে আসেন। তিনি এসে আমাদের বাড়িটা খুব ভালো করে ঘুরে দেখেন এবং দেখে বলেন, আপনাদের বাড়িতে তো অনেক বড় সমস্যা, আমি ইনশাল্লাহ সমাধান করে দিব, আমাকে একটি মুরগি এবং কিছু নগদ টাকা দিতে হবে। কিন্তু আমার বাবা রাজি হন। সেই কবিরাজ আমাদের বাড়ির উঠোনে বৃত্ত আঁকেন, এক গ্লাস পানি আনতে বলেন। পানি এনে দিলে সেই কবিরাজ পানির গ্লাসটাকে বৃত্তর ভেতরে রেখে কিছু পরে সেটাতে ফু দেন আর বলেন আমার মাকে সেই পানি খাওয়াতে। দোয়াজুরি করে আমার মাকে সেই পানি কিছুটা খাওয়ানো হয়। আসলে সেই কবিরাজ আমার মাকে ঘরে গিয়ে একবার দেখেই বাইরে চলে এসেছিল। বাইরে এসে কবিরাজ বলে, আপনাদের এই তাল গাছটি কেটে ফেলতে হবে, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, আমাদের সেই তাল গাছটি অনেকবার কাটার উদ্যোগ নিলেও কখনো কেউ কাটতে পারেনি। আমাদের বাড়ির যে জায়গা, এই বাড়ির জায়গার স্বল্পতা থাকা সত্ত্বেও সেই গাছটি আমার বাবা কাটার সাহস পায়নি। গাছ কাটার কথা চিন্তা করলে সেদিন রাত্রির স্বপ্নে দেখতেন কে যেন স্বপ্নে এসে বলছে, খবরদার ভুলেও গাছ কাটার কথা চিন্তা করবি না,
তাহলে তোর বংশ নির্বংশ করে ফেলবো। এতদিন যত কবিরাজি আমাদের বাড়িতে এসেছিলেন, কোনো কবিরাজি সেই তাল গাছ কাটার দুঃসাহস করেননি। সেই কবিরাজি এই কথা বলার পর আমার বাবা বলে যে আপনি চেষ্টা করে দেখেন, যদি পারেন তাহলে তো ভালো। সেই কবিরাজ বলেন আমাকে একটা কুড়াল এনে দিন, আমি দোয়া পড়ে এই গাছে 3টা কোপ দিব, তারপর আপনারা সেই গাছটি কেটে ফেলতে পারবেন। কুড়াল আমাদের বাড়িতেই ছিল। কবিরাজ কুড়াল হাতে নেওয়ার পর কি ঘটেছিল সেটা হয়তো অনেকে বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু আমি নিজের চোখকে অবিশ্বাস করতে পারছিলাম না। কবিরাজ কুড়াল নিয়ে তাল গাছের নিচে যায় এবং তাল গাছের গোড়ায় কোপ দেওয়ার চেষ্টা করে, কিন্তু অদৃশ্য কোনো শক্তি সেই কোপটি দিতে দিচ্ছিল না। পরপর 2বার চেষ্টা করে কবিরাজ, কিন্তু কুড়াল ছিটকে অন্যদিকে চলে যায়, গাছের গোড়ায় স্পর্শ করে না। কবিরাজ রাগ করে জোরে 3য়বারের মধ্যে যখন চেষ্টা করে, কুড়ালের ধারালো অংশের বিপরীত অংশ, অর্থাৎ হাতলের সাথে যে অংশটি যুক্ত থাকে, সেই অংশটি কবিরাজের পায়ে গিয়ে আঘাত করে। কবিরাজ মারাত্মকভাবে আহত হন। যদি কুড়ালের ধারালো অংশ লাগতো, হয়তো কবিরাজের পাশে এখানে দুভাগ হয়ে যেত। কবিরাজ এবার পিছু হটে, এবার বলে আমাকে 3টি পেরেক এনে দিন, আমি দোয়া পড়ে পেরেকগুলোতে ফু দেব এবং এই পেরেকগুলোকে গাছে পুঁতে দিব, তখন আপনারা গাছ কাটতে পারবেন। পেরেক দেওয়া হলে কবিরাজ পেরেকগুলো নিয়ে গাছের কাছে যান। আবার কবিরাজ তখন পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, কারণ পায়ে আঘাত লেগেছিল, প্রচুর ব্যথা পেয়েছেন তিনি। আমরা বাড়িতে যারা ছিলাম সবাই তখন সেটা দেখছিলাম। কবিরাজ প্রথম পেরেকটি গাছে পুঁততে যাবেন, পেরেকটি গাছের ঠেকিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করছেন, কিন্তু আশ্চর্য, কাটা গাছ, তবুও চুল পরিমাণও ওই পেরেকটি গাছে তিনি ঢোকাতে পারছেন না। আমরা জানি শুকনো কাঠেও আমরা খুব সহজে পেরেক বা তার কাটা ঢোকাতে পারি, আর কাঁচা গাছের বেলায় তো সেটা আরো সহজ। কবিরাজ যখনই জোরে জোরে বাড়ি দিয়ে দিচ্ছেন ওই পেরেকে, ওই পেরেকটি ছিটকে পড়ে যায়। একটা পর্যায়ে কি হলো, ওই পেরেক পাশে ঝোপে পড়ে গেল, আর খুঁজেও পাওয়া গেল না, কারণ হালকা ঝোপঝাপ আশেপাশে ছিল। দ্বিতীয় পেরেকটি প্রথম পেরেকটির মধ্যে হারিয়ে গেল। কবিরাজ বুঝতে পেরেছিলেন যে এই কাজটি তিনি করতে পারবেন না। তখন তিনি 3য় পেরেকটি গাছের গোড়া বরাবর মাটিতে পুঁতে দিলেন এবং বলে গেলেন যে তুলবেন না। পরে সেই কবিরাজ তার হাদিয়া এবং একটি মুরগি নিয়ে চলে যান। যদিও কবিরাজ কিছুই করতে পারেননি, তবুও তিনি অনেক দূর থেকে আসার কারণে হাদিয়া না নিয়ে যাবেন না। আমাদের বাড়িতেই মুরগি ছিল, তাই তাকে সেটা দিয়ে বিদায় করি। কবিরাজ চলে যাওয়ার পর শুরু হয় আসল তাণ্ডব। আমার মা সন্ধ্যার পর থেকে অনেক চিল্লাপাল্লা করতে থাকে, আর রাগে গজগজ করতে করতে বলে যদি বাঁচতে চাস তাহলে এখনই তাল গাছের গোড়া থেকে পেরেকটা তুলে ফেল। সেই জিনটি দূর থেকে দৃষ্টি দিয়ে আমার মাকে দিয়ে এই কথাগুলো বলাচ্ছিল, আর সেই জিনটি তখনও কাছে আসতে পারছিল না। স্থানীয়রা প্রশ্ন করতে পারেন জিনটি দূর থেকে নজর দিচ্ছিল, কাছে আসতে পারছিল না। আমরা কি করে জানতাম? সব প্রশ্নের উত্তর দিব, দয়া করে শেষ পর্যন্ত অপেক্ষা করুন। আমার বাবা পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি গিয়ে সেই পেরেকটি তুলে ফেলে দেয়। এবার আসি ঘটনার শেষ দিকে। কেটে গেছে প্রায় 11 মাস। জীবন মৃত্যুর সাথে লড়াই করে চলছেন আমার মা। আমার বাবার পরিচয় হয় গ্রামের অন্য এক কবিরাজের সাথে, যদিও সেই কবিরাজকে বাবা আগে থেকে চিনতেন, তবে সেভাবে পরিচিত ছিল না। সেই কবিরাজের আসল নাম হচ্ছে গোলাম ফকির। সেই গোলাম ফকিরের কাছে বেশ কয়েকটি ভালো জিন নাকি আসতো। সেই গোলাম ফকির আমাদের বাড়িতে আসেন এবং আমার মাকে কিছু ঝাড়ফুঁক করেন। সে কিছুক্ষণ চুপ থেকে এবং বেশ কিছুক্ষণ অবজার্ভ করেন সব কিছু এবং বলেন আমার মায়ের সাথে যা হচ্ছে তা সে তার জিনদের কাছ থেকে খোঁজ নেবেন। কিন্তু তার কাছে যে জিনগুলো আসতো তাদের কাছ থেকে খোঁজ নিয়ে ওই কবিরাজ যেটা জানান সেটা হলো যে জিনগুলো তথ্য নিয়ে আসতো সেই জিনগুলো নাকি তেমন কিছু বলতে পারছে না, আর তার কাছে একজন মোটামুটি শক্তিশালী একটা জিন আসতো, সে তথ্য সংগ্রহে খুব এক্সপার্ট। সেই জিনের নাকি পরিচিত ভালো একজন জিন আছে, সে অনেক শক্তিশালী। তো গোলাম ফকিরের সেই জিনটি তার সেই ভালো জিনের সাথে যোগাযোগ করে এবং সমস্যা হলো ওই শক্তিশালী জিনটি সবার কাছে আসে না এবং কথাও বলে না। গোলাম ফকির অনেকবার সেই জিনকে তার অনুগত জিনদেরকে দিয়ে দেখেছেন, কিন্তু ওই জিনটি আসেনি। গোলাম ফকিরের সেই জিন চলে যায়। গোলাম ফকির আমাদের বাড়ি রেগুলার আসা যাওয়া করতেন এবং আমার মাকে ঝাড়ফুঁক করতেন। ওনার ঝাড়ফুঁকে আমার মা কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হননি। গোলাম ফকির মানুষ হিসেবে অনেক ভালো ছিলেন,
এদিকে গোলাম ফকির বলতো যে ঝাড়ফুঁক ছাড়া আমি তার কিছুই করতে পারবো না, কারণ সে ভালো জিনটি ছাড়া এই সমস্যার সমাধান যে কিভাবে হবে এটি বলাটা খুব কঠিন। আমার নানা বাড়ি ছিল আমাদের গ্রাম থেকে 2 গ্রাম পরে, পায়ে হেঁটে 3 কিলোমিটার হবে হয়তো। আমার আপন ছোট মামা সেখানে থাকতেন। আমার আপন ছোট মামা কারিয়ানা পাশ করেছিলেন। তিনি আমার মায়ের অসুস্থতার বিষয়ে সবকিছু জানতেন, কিন্তু তিনি কিছুই করতে পারতেন না। উনি টুকটাক ঝাড়ফুঁক জানতেন পবিত্র কোরআনের কিছু আয়াত দিয়ে। তবে উনি যে ঝাড়ফুঁক করতেন তাতে বেশিরভাগই মানুষ সুস্থ হয়ে যেতেন আল্লাহর রহমতে। কিন্তু আমার মায়ের সমস্যা এতটা জটিল ছিল যে অনেকেই এসে ঝাড়ফুঁক করেছেন, অনেক হুজুরে এসেছেন, কোনো লাভ হয়নি। এই জন্য উনি এই বিষয়ে হস্তক্ষেপ করতে চাননি। তিনি চিন্তা করেছেন এই কাজ তার দ্বারা হবে না। আমার মামা একদিন আমাদের বাড়িতে আসেন। ঘটনাক্রমে সেই গোলাম ফকিরও আমাদের বাড়িতেই ছিল তখন। গোলাম ফকিরের সাথে আমার মামার পরিচয় হয়। ওখানে এক পর্যায়ে গোলাম ফকির আমার মামাকে বলে, তুমি তো কারি মানুষ, অনেক কিছু জানো, আমি শুনলাম তো একটা ঝাড়ফুঁকও করো, তা তুমি যদি আমার কাছে কয়েকদিন আসো তাহলে আমি তোমাকে একটা জিনিস দেওয়ার চেষ্টা করবো, এতে তুমি মানুষের উপকার করতে পারো, যেহেতু তোমার ঈমান আমল অনেক ভালো। আমার মামা রাজি হন। আমার বাবার সাথে সেই গোলাম ফকিরের বাড়ি নিয়মিত যাতায়াত করতে থাকে। এর মাঝে আমার মামা আমাদের বাড়িতেই থাকতেন, আমার মাকে হালকা ঝাড়ফুঁক করতেন। এতে আমার মা কিছুটা স্বাভাবিক থাকতেন। সেই গোলাম ফকির আমার মামাকে কিছু আমল করতে বলেন, যেগুলো করলে জিনের দেখা পাওয়া যায়। আমার মামা নিয়মিত সে আমল করতে থাকেন। হঠাৎ একদিন আমার মামাকে সেই গোলাম ফকির রাত্রে দেখা করতে বলেন। আমার মামা আমার বাবাকে নিয়ে সেই বাড়িতে যান। গোলাম ফকির বলেন, আজকে আমি তোমাকে একটা জিনিস দিব, ভালো মতো যদি এটা রাখতে পারো তাহলে জীবনে অনেক কিছু করতে পারবা ইনশাল্লাহ। জিনিসটা হলো সেই ভালো জিনটা যার দেখা পেতে গোলাম ফকির অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। গোলাম ফকির অনুগত সেই জিন বলেছিল সেই ভালো জিনটা নাকি গোলাম ফকিরের সাথে দেখা দেবে না, কিন্তু আমার মামার সাথে দেখা দেবে। আমার মামার আমল তার ভালো লেগেছে, তিনি ভালো মানুষ, তিনি মানুষের উপকার করে টাকা পয়সা নেবেন না, এই কারণে কি তার ভালো লেগেছে। যেহেতু গোলাম ফকির সেই জিনকে পায়নি, তাই তিনি চিন্তা করেছিলেন যে আমি তো ওই জিনকে পেলাম না, ঠিক আছে ওই জিনটা যেহেতু ওই লোকের কাছে যেতে চায়, ওই লোকের মাধ্যম দিয়ে যদি মানুষের উপকার হয় তো হোক। এইদিকে গোলাম ফকির অনেক উদার মনা ছিলেন, তাকে ভালো বলতেই হবে। যাই হোক, গোলাম ফকির এই ভেবে আমার মামাকে সেদিন খবর দিয়েছিলেন। গোলাম ফকিরের জিনের মাধ্যমে আমার মামাকে জানিয়ে দেওয়া হয় যে তুমি আমল করা চালিয়ে যাও, আজ রাতে তুমি যাকে দেখবে সেই তোমার সাথে থাকবে, যে কোনো বিপদে ইনশাল্লাহ তাকে পাশে পাবে। ভাগ্যক্রমে আমার মামা সেই রাতে ওই ভালো জিনের দেখা পায়, কিন্তু স্বপ্নের মাধ্যমে। বাস্তবে দেখা হলে ভয় পেতে পারেন মামা, কারণ মামা তো ওইরকম বড় মাপের কোনো হুজুর নন, যার কারণে এই হঠাৎ করে জিন দেখলে উনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে পারেন, কারণ উনি জিন রিলেটেড কোনো চিকিৎসা তো করেননি আর কখনো জিন দেখেননি। স্বপ্নের মাধ্যমে সেই ভালো জিন সব কিছু আমার মামাকে জানান, আর আমার মামা আমার বাবাকে বলেছিলেন। তবে তারা সঙ্গত কারণে কিছু তথ্য সাময়িকভাবে গোপন রেখেছিলেন। বেশ অল্প কয়েকদিনের মধ্যে আশেপাশের অনেকেই আমার মামার মাধ্যমে আল্লাহর রহমতে সুস্থ হতে থাকে, তাদের সমস্যা আস্তে আস্তে সলভ হয়ে যেতে থাকে। আমার মামা আমাদেরকে বলেন যে এই বাড়িতে প্রত্যেকেই জামাতের সাথে নামাজ পড়তে হবে। যাই হোক, আমার মামা অল্প কিছুদিনের মধ্যেই ভালো একজন কবিরাজ হয়ে ওঠেন। এবার আমার মামা সিদ্ধান্ত নেন যে আমার মাকে তিনি সুস্থ করে তুলবেনই। নিজের চোখের সামনে বোনের এই অবস্থা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমার মামা সেই শক্তিশালী জিনকে একবার ডাকেন। আমার মামার জিন ডাকার ধরন ছিল, তিনি একটা আসন বসিয়ে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে এক গ্লাস পানি নিয়ে বসতেন, জিকির করতেন, মাঝে মাঝে আগরবাতির ধোয়া দিতেন তার নাকে। কখনো সব জিনটি মামার শরীরে ভর করতেন বা কখনো দূর থেকে কথা বলতেন। আমরা দূর থেকে সেই কথা শুনতাম না, কিন্তু মামা শুনতো। মামা সেই কথা শুনে আমাদেরকে জানাতেন। যাই হোক, মামা তার জিনকে বলেন যে আমার বোন কেন পুরোপুরি সুস্থ হচ্ছে না। তখন আমার মামার সাথে থাকা জিনটি বলে, আমাকে একদিন সময় দেন, দেখি আগামীকাল মাগরিবের সালাতের পর আমি দেখা করবো আপনার সাথে এবং বলবো। পরের দিন আমরা এশার নামাজ শেষ করে মামার সাথে বসি। আমার মামা আসন নিয়ে বসেন এবং যথারীতি কিছুক্ষণ পর তার জিন আসে এবং আমাদেরকে কিছু ভয়ানক তথ্য দেয়। সেই জিনটি বলে, আপনারা অনেক দেরি করে ফেলেছেন, তবুও এখনো সময় আছে, আর কিছুদিন পরে হলে হয়তো আপনাদের এই লোককে বাঁচানো যেত না। তখন মামা বলে, কি হয়েছে? তখন সেই জিনটি আমার মামাকে সব বলে।
কিন্তু আমার মামা আমাদেরকে কিছু কিছু কথা বলেননি। মামা সেই জিনটি বলে যে আমি 3 দিন পর একজন মেহমানকে নিয়ে এখানে আসব, তখনই সব জানতে পারবেন। কি কি করতে হবে সেটা আমি জানিয়ে দেব। এই বলে জিনটি চলে যায়। তখন ছিল রমজান মাস। হ্যাঁ, গত বছর রমজানের শুরুতেই আমার মা অসুস্থ হয়েছিল। 1 বছর পার হতে চলল। 3 দিন পর আমার মাকে মাগরিবের আজানের পর আসন করে সেই আসনে বসানো হয়। আমার মামা আমার মায়ের ডান পাশে বসেছিলেন, আমরা ছিলাম পিছনে। হঠাৎ করে মনে হলো আমার মায়ের শরীরে 10 জন যুবকের শক্তি চলে এসেছে। আমার মায়ের উপর হাজির হয় আমাদের তাল গাছে থাকা সেই জিনটি, যে এতদিন দূর থেকে দেখতো, আসতে পারতো না, শুধু দূর থেকে কথা বলাতে পারতো আমার মাকে দিয়ে। সে এসে প্রথমে সালাম দেয়, নিজেই সালাম দেয় এবং এসে বলে, তোরা তো অনেক ভুল করে ফেলেছিস। এটা সত্য যে আমাকে আঘাত করার কারণে আমি রেগে গিয়েছিলাম, আমি ওকে আসর করেছিলাম, এটা সত্য। কিন্তু ওকে কি আমি এত বেশি ক্ষতি করতাম? তা তো করতাম না। কিন্তু তোরা তো অনেক বড় ভুল করেছিস। তোরা নিজেরাও কষ্ট পেয়েছিস, আমাকে অনেক কষ্ট দিয়েছিস। তোরা কি কারণে এই কালো ফকিরের কাছে গেলি? এ তো একটা ভণ্ড, লোভী আর প্রতারক। আমি তো এখানে কত বছর ধরেই বসবাস করছি, কখনো কি তোদেরকে কোনো ক্ষতি করেছি? আমাকে যে তোরা তাড়াতে পারবি না সেটা তো ভালো করে জানতি, কেন শুধু শুধু চেষ্টা করলি? সেই ফকির তোদের কাছ থেকে চাল আর খাসি নিয়েছে, এটা তার ব্যবসা ছিল। সেই ফকির আমাকে বন্দি করে ফেলেছিল এবং তার অবৈধ কাজের জন্য, ব্ল্যাক ম্যাজিক করানোর জন্য আমাকে ব্যবহার করতে চেয়েছিল। আমাকে জোর জবরদস্তি করে অনেক কাজ করাতে বাধ্য করাতে চেয়েছিল। কিন্তু সেই ফকির পুরোপুরি সফল হয়নি। ওই ফকির কিছু খারাপ জিন পালতো। সেই খারাপ জিনদেরকে দিয়ে আমাকে জোর করে ধরে নিয়ে যায়। আমি ওদের থেকে অনেক শক্তিশালী হয়, আমাকে ওরা পুরোপুরি আটকাতে পারেনি। তাই আমি মাঝে মধ্যে নজর দিতাম, আর তোদের ভুলের কারণেই ওই কালো ফকির আমাকে ধরার সাহস করে। আর এই জন্য রাগ করে একে আমি কয়েকবার মেরে ফেলার চেষ্টাও করেছি, কিন্তু ছোট ছোট বাচ্চাদের দিকে তাকে আমার মায়া হয়েছে, আমি ছেড়ে দিয়েছি। এই কালো ফকির এই তাল গাছের কাছে আমাকে বন্দি করে রেখেছিল, নিয়ে যেতে পারেনি, কিন্তু আমাকে এখানে বন্দি করে রেখেছে। আমি না পারছি তাল গাছে যেতে, না পারছি কোনোখানে যেতে, আমি এখানে বন্দি অবস্থায় আছি। আমি ওকে বেশি মাত্রায় অসুস্থ করেছি যাতে করে তোরা ভালো কোনো হুজুরের ধরিস, যাতে করে ওর সমস্যাও সমাধান হয়, আমার সমস্যাও সমাধান হয়, কারণ আমি এখানে বন্দি। বাসার এত কাছে থেকে আমি আমার পরিবারের কাছে যেতে পারছি না, এটাও অনেক কষ্টের একটা ব্যাপার। আর এই যে কারি সাহেব, তার সাথে থাকা যে ভালো জিন, এই ভালো জিনটি আমাকে এই বন্দি দশা থেকে মুক্ত করেছে। আর এই কারণেই আমি আজকে এর উপর আসতে পেরেছি এবং কথা বলতে পারছি। আমার মায়ের সাথে থাকা যে জিন, এই জিনটা কিন্তু আটকানো ছিল, এটা আমরা জানতাম না। আমার মামের সাথে থাকা জিনটি জানতো যে আমাদের তাল গাছের জিনকে বন্দি করে রেখেছে, এই কারণে আমার মা সুস্থ হচ্ছেন না। কারণ হচ্ছে ওই জিনটি আমার মাকে অসুস্থ করেছিল, সে এখানে এসে সুস্থ না করা পর্যন্ত অন্য কেউ সহজে সুস্থ করতে পারবে না। কিন্তু সে তো এখানে আসতে পারছে না, সেও তো আটকানো। তাকে মুক্ত করলে, তার নিজের বাসায় ফিরিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ তাকে এইভাবে অসুস্থ করে রাখাটা ওই জিনের উদ্দেশ্য ছিল না। তো আমার মামার সাথে থাকা জিনটি চাচ্ছিল তাল গাছে সেই জিনটি ফিরে এসে নিজেই সব কিছু খুলে বলুক। তাই সেই জিন সেদিন আমাদেরকে কিছু বলেনি তেমন। মামাও কিছু কথা গোপন রেখেছিল, যেটা মামা জানতো, শুধু মামাকে বলে গিয়েছিল, কিন্তু আমার মামা আমাদেরকে কিছু বলেননি। তখন আমার বাবা বলেন, আমরা তো আর জানতাম না যে ওই কালো ফকির আমাদের উপকার করার কথা বলে তার স্বার্থ হাসিল করতে চেয়েছিল। আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় লিসেনার্স, জিনটি রাজি হয়, আমাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু কিছু শর্ত মানতে বলেন। এই শর্তগুলো মানতে হবে। মুভিকে নিয়মিত নামাজ পড়তে হবে। যদিও আমার মা নামাজ পড়তেন, মাঝে মাঝে কাজের ব্যস্ততায় কখনো কখনো ভুল হয়ে যেত, মিস হয়ে যেত। আর ঘরের মধ্যে একটি বিশেষ জায়গা রাখতে বলেন, যেখানে ওই জিনটি এসে কখনো কখনো সালাত আদায় করবেন। আর সাপ্তাহিক কিছু আমল করতে বলেন, এবং আরও বলেন রবিবার এবং বৃহস্পতিবার আমার মা মাছ মাংস খেতে পারবেন না। আর তাল গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে। প্রতি বছর একবার নাকি ওই জিনকে খাবার দিতে হবে। প্রতি বছর বাংলা আশ্বিন মাসের শেষ বৃহস্পতিবার ওনাকে খাবার দিতে হবে। খাবারের মধ্যে থাকবে সোয়া কেজি চাল, বিশেষ করে পিঠা বানানো হয় যে চাল দিয়ে, আমরা
আলো চাল বলি, 1.5 কেজি মিষ্টি যেটা একদমে কিনতে হবে, 1.5 ফানা সবজি কলা, ফানা বলতে একসাথে থোকায় থোকায় যে অনেকগুলো কলা থাকে আর কি, আর 1.5 কেজি দুধ। এই সব কিছু একটা নতুন মাটির পাত্রে রেখে 3 রাস্তার মোড়ে বা তিনটা আইল যেখানে মিলিত হয়েছে সেখানে রেখে আসতে হবে এশার নামাজের পর। এবার তার খাবার, এটা সে খাবে এবং যতদিন বেঁচে থাকবে এটা নাকি মানতে হবে। এগুলো মেনে নিয়ে আসলে আমাদের কোনো উপায় ছিল না। তখন আমার বাবা বলে, ঠিক আছে আমরা মেনে নিলাম, যেহেতু আপনি খাবেন, একজনকে খাবার খাওয়ালে তো সোয়াব আছে, যেটা আপনি নিজে খেতে চেয়েছেন, আমাদের এটা কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের কিছু শর্ত রয়েছে। জিন এবার বলে, তোমাদের আবার কি শর্ত? তখন বলে, আমার বাবা বলেন যে আমাদের পরিবারের এমনকি আমাদের বংশের কারো কোনো ক্ষতি করতে পারবেন না, বরং কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে সেটা বাঁচানোর চেষ্টা করবেন। আপনি তাল গাছে থাকবেন ঠিক আছে, কিন্তু কখনো আপনার অস্তিত্ব আমাদের বাড়ির কাউকে জানান দিবেন না, কাউকে ভয় দেখাতে পারবেন না, না দেখে কেউ যদি আপনাকে আঘাত করে তবুও ক্ষমা করে দেবেন, বিশেষ করে আমাদের বাড়ির লোকজন, কিন্তু কাউকে কষ্ট দিবেন না। জিনটি তখন বলে, ঠিক আছে আমিও মেনে নিলাম, যা ভুলে গেলাম আমি সব কিছু আগে যা হয়েছে, আর সব কিছু আমি মেনে নিলাম। এরপর জিনটি চলে যায়। এরপর থেকে আমার মা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যান, জিনের দেওয়া শর্ত আমার বাবা পূরণ করেন। আর একজন কাঠমিস্ত্রির সাথে আলোচনা করে নিম কাঠ দিয়ে কোনো লোহার পেরেক ব্যবহার না করে বাঁশের খির ব্যবহার করে একটি চৌকি বা আসন বানানো হয়। যথারীতি সেই আসনটা একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছিল, সেটা এখনও আছে। 2010 সাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত এটি চলছে। আমার মাকে যেভাবে চলতে বলা হচ্ছে, মা সম্পূর্ণ প্র্যাকটিসিং মুসলিম হিসাবে জীবনযাপন করেন। তবে নিয়মের কিছু ব্যত্যয় ঘটলেই আমার মা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার মা এখন সুস্থ আছেন। বার্ধক্যজনিত কারণে এখন বিভিন্ন অসুখ হয় যদিও, সেক্ষেত্রে আমরা ডাক্তারি সেবা গ্রহণ করি। প্রিয় লিসেনার্স, আমি ঘটনার শুরুতে বলেছিলাম যে আমাদের তাল গাছে যে জিন থাকে আর সেটা আমার মায়ের কাছে আসতো, তা আমরা জানতাম। কীভাবে জানতাম? সেটা আমার বাবা আর দাদির মুখ থেকে শুনেছি। 1980 সালের দিকে আমার বড় ফুপু ও ফুপা আমাদের বাড়িতেই থাকতেন। আমার ফুপা ছিল কবিরাজ, তার সাথে জিন থাকতো। ঘটনাক্রমে 1975 থেকে 1980 সালের দিকে এই মধ্যবর্তী সময় আমাদের বাড়ির পাশে ঝোপঝাড়ে একটি তাল গাছের চারা হয়। সেখানে তখন ঘর ছিল না, তাই তখন সেই তাল গাছের চারা নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না। এভাবেই বড় হতে থাকে। 1990 কি 92 সালে আমার ফুপা মারা যান। তিনি মারা যাওয়ার আগে তার সাথে থাকা সেই জিনকে তাল গাছ আবাসস্থল হিসাবে থাকার জন্য বলে যান। সেই জিনকে বলেন যে এই তাল গাছে থাকবি আর এই পরিবারকে পাহারা দিবি। আমার ফুপা আমার বাবাকে এটাও বলে গিয়েছিলেন যে আমি মারা যাওয়ার পর এই জিন তোর বউয়ের সাথে দেখা দেবে। 2023 সাল, নিজেদের প্রয়োজনে আমাদের বাড়ির পরিধি বাড়ানোর প্রয়োজন হয়েছে, এটা সত্য, কিন্তু সেই ঝোপঝাড়ে বড় হওয়া তাল গাছটি আমাদের বাড়ির উঠোনের এক পাশেই দাঁড়িয়ে আছে। প্রিয় লিসেনার্স, এটি একটি সত্য ঘটনা, যেটা আমার পরিবারের সাথে, আমার নিজের মায়ের সাথে ঘটেছিল। নিজের মাকে নিয়ে কোনো সন্তান মিথ্যাচার করতে পারে না। আমার জন্য দোয়া করবেন, কাতারে রয়েছি, যেন সুস্থ থাকি, ভালো থাকি, আপনাদের জন্য দোয়া করছি। অসংখ্য ধন্যবাদ হুমায়ুন কবির ভাই। উনি চমৎকার একটি ঘটনা প্রবাস জীবন থেকে দীর্ঘ সময় নিয়ে লিখে পাঠিয়েছেন। এটা বড় একটি ঘটনা ছিল।